আচ্ছা, আজকে দেখো ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং। ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং। গত ক্লাসে আমরা লুপ নিয়ে ডিসকাস করেছিলাম যে রিপিটে মানে একটা ক্যালকুলেশন বা টাস্ক রিপিটেডলি পারফর্ম করার জন্য লুপ ইউজ করেছিলাম, ঠিক আছে। এখন ডিসিশন মেকিং এর জন্য, হ্যাঁ, যে যেমন আমরা অ্যালগরিদম যখন লিখেছিলাম তখন ডিসিশন বক্স পেয়েছিলাম না একটা, সেই ডিসিশন বক্সে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা ট্রু হলে একরকম কাজ হবে, আর কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে আরেক রকম কাজ হবে। তাহলে এই ডিসিশন বক্সটাকে আমরা যখন সি প্রোগ্রামিং এ নিয়ে আসবো, একটা ডিসিশন মেকিং একটা স্টেটমেন্ট পাওয়া যাবে, ঠিক আছে। এই প্রথম স্টেটমেন্টটা আমরা যেটা ডিসকাস করবো, ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট, ঠিক আছে। ইফ স্টেটমেন্টের জেনারেল স্ট্রাকচারটা এরকম হয় যে প্রোগ্রামের একটা পার্ট থাকবে, হ্যাঁ, আচ্ছা, ইফ স্টেটমেন্টটা এইভাবে লেখা হবে, ইফ দিয়ে কন্ডিশন থাকবে একটা প্যাকেটে, কন্ডিশন, ঠিক আছে। এই কন্ডিশনটা থাকবে যে এখানে একটা বডি অফ দা ইফ স্টেটমেন্ট বলে, যাকে আমরা ট্রু ব্লক স্টেটমেন্ট বলি, স্টেটমেন্ট ব্লক, ব্লক বা একাধিক, মানে এখানে টাস্ক থাকতে পারে, স্টেটমেন্ট এক্স। আচ্ছা, এটা দেখো, মানে এটা ইফ স্টেটমেন্টের জেনারেল স্ট্রাকচার। ইফ লেখা থাকবে এখানে, যে ব্র্যাকেটে একটা কন্ডিশন থাকবে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে টাস্ক গুলো আছে এই কাজগুলো করবে, ঠিক আছে। তারপরে স্টেটমেন্ট কি করবে, এক্স এর কাজ করবে। এটাকে বলা হচ্ছে ইফ স্টেটমেন্ট, সিম্পল স্টেটমেন্ট বলা হয়। যেমন যদি আমি এরকম করি যে ইফ একটা প্রোগ্রামের পার্ট নিচ্ছি, ইফ এক্স if d greater than equal to 0, printf the roots are real। একটা দ্বিঘাত সমীকরণে ধরো ডিটা ডিসক্রিমিন্যান্ট, আর এরপরে আরো স্টেটমেন্ট থাকবে। কি বলেছে এখানে, প্রথমে এই যে কন্ডিশনটা আছে, এই যে দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর ডিসক্রিমিন্যান্ট সমান কত হয়, b স্কয়ার মাইনাস 4ac হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। ডিটাকে ক্যালকুলেট করলো, দিয়ে ডিটা পজিটিভ কিনা টেস্ট করে দেখছে। ইফ স্ট্রাকচারে দেখো, ইফের কি বলেছিলাম, ইফ থাকবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন থাকবে। এখানে কন্ডিশনটা কি, এখানে কন্ডিশনটা হচ্ছে এই যে ডিসক্রিমিন্যান্টটা পজিটিভ কিনা টেস্ট করছে, ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কাজটা করবে, কোন কাজটা, প্রিন্টএফ কি প্রিন্ট করবে, দা রুটস আর রিয়েল, ঠিক আছে। এটা হচ্ছে ইফ স্টেটমেন্টের একটা এক্সাম্পল। আর ইফ স্টেটমেন্টকে আমরা যদি ফ্লো চার্টের মাধ্যমে দেখাই তাহলে এর ফ্লো চার্টটা এরকম হবে। ইজ কন্ডিশন, এটাকে অনেক সময় টেস্ট কন্ডিশনও লেখে, এই যে কন্ডিশনটা লিখেছি টেস্ট কন্ডিশন কথাটাও লেখে, ঠিক আছে। যাই হোক, এখানে কন্ডিশন একটা থাকবে, আর এখানে যে এই কন্ডিশনটা, এটাকে কন্ডিশন বা টেস্ট কন্ডিশন বলা হয়। এখানে কন্ডিশনটা টেস্ট করছে, ঠিক আছে, ইজ এই কন্ডিশনটা দেওয়া থাকবে, এটা ট্রু হচ্ছে কিনা। যদি
তাহলে এটা ইয়েস আর নো, তাই তো? যদি ইয়েস হয় এটা নো হয়। আচ্ছা এই কন্ডিশনটা দেখো, যদি ইয়েস হয়, ইয়েস হলে এটা যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই ট্রু ব্লক স্টেটমেন্ট এই কাজগুলো করবে। স্টেটমেন্ট কোনটা? স্টেটমেন্ট ব্লক এর কাজটা করবে। মানে স্টেটমেন্ট ব্লক মানে এখানে যে কাজগুলো থাকবে এই কাজগুলো পারফর্ম করবে। তাহলে এখানে স্টেটমেন্ট ব্লক স্টেটমেন্ট ব্লক বা ব্লকস এর কাজগুলো করবে, ঠিক আছে? আচ্ছা তারপরে কোনটা দেখো, স্ট্রাকচারটা দেখো, তারপরে স্টেটমেন্ট ব্লক এটা কাজ করার পরে কোনটা কাজ করবে? এক্স। আচ্ছা যদি এরকম হয় যে কন্ডিশনটা ট্রু করলো, কন্ডিশনটা ফলস হয়ে গেল, মানে কন্ডিশনটা টেস্ট করলো, সরি, এই কন্ডিশনটা টেস্ট করলো যে কন্ডিশনটা ফলস হয়ে গেল, যদি ফলস হয়ে যায় তাহলে এই কাজগুলো করবে না, ডাইরেক্ট কোন কাজটা করবে? স্টেটমেন্ট এক্স। তাহলে স্টেটমেন্ট ব্লক এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে কাজগুলো, এই কাজগুলো তখনই পারফর্ম করবে যদি কন্ডিশনগুলো কি হয়? ট্রু হয়। আর কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এই কাজগুলোকে স্কিপ করবে, ডাইরেক্ট কোন কাজটা করবে? স্টেটমেন্ট এক্স। তাহলে ইয়েস হলে কন্ডিশনটা ট্রু হলে এই কাজটা করবে, আর যদি কন্ডিশনটা ট্রু না হয় তাহলে কোন কাজটা করবে? স্টেটমেন্ট এক্স এর কাজটা করবে, ঠিক আছে? স্টেটমেন্ট এক্স মানে এখানে কোন একটা স্টেটমেন্ট থাকবে। স্টেটমেন্ট এক্স এরপরে আরো অন্য কিছু কাজ থাকতে হবে, দেখো ভালো করে দেখে নাও। এটার সঙ্গে কম্পেয়ার করো, কন্ডিশনটা ছিল কি? প্রথমে কন্ডিশনটা ছিল এই কন্ডিশনটা টেস্ট করবে, তাই তো? এই যে এখানে কন্ডিশনটা টেস্ট করছে, কন্ডিশনটা টেস্ট করলো, কন্ডিশনটা যদি ট্রু হয়, কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই স্টেটমেন্ট গুলো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলো আছে এই কাজগুলো করবে। এই কাজগুলোকে নাম দেওয়া হয়েছে স্টেটমেন্ট ব্লক বলা হচ্ছে এটাকে, ঠিক আছে? তাহলে স্টেটমেন্ট ব্লক এই কাজগুলো পারফর্ম করবে, যে ঠিক আছে। আচ্ছা এইটার পরে কোন কাজটা করবে? এই কাজটা হয়ে যাওয়ার পরে স্টেটমেন্ট এক্স করবে, সেটাই করছে। এই কাজটা হয়ে যাওয়ার পরে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। আর কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, যেটা এখানে বললাম যে কন্ডিশনটা যদি ফলস হয়ে যায় তাহলে এই কাজগুলো করবে না, ডাইরেক্ট কোন কাজটা করবে? স্টেটমেন্ট এক্স। এই যে এখানে এটা দিয়েছি যে এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, নো হয়ে যায়, তাহলে ডাইরেক্ট কোন কাজটা করবে? স্টেটমেন্ট এক্স। এটাকে বলা হচ্ছে ইফ স্টেটমেন্ট, ঠিক আছে? গতদিন আমরা কি কি স্টেটমেন্ট শিখেছিলাম? লুপ, ফর, হোয়াইল, ডু হোয়াইল, তাই তো? এগুলো হচ্ছে লুপ বলা হয় এগুলোকে। লুপ কখন ইউজ করব আমরা? সি প্রোগ্রামিং এ লুপ গুলো কখন ইউজ করব? যখন একই কাজ রিপিটেডলি কি হবে? পারফর্ম করা হবে, বা একাধিক কাজ রিপিটেডলি পারফর্ম করা যখন ক্যালকুলেশন আসবে তখন আমরা লুপটা ব্যবহার করব। আর এখানে ডিসিশন নেওয়া হচ্ছে, এই চ্যাপ্টারটার নাম আমরা দিয়েছি কি? ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং। এই কন্ডিশনটা নিচ্ছে, ডিসিশন নিচ্ছে যে এই রুটে যাবে না এই রুটে যাবে, বোঝা যাচ্ছে? তাহলে এটা একটা গেল স্টেটমেন্ট, এটাকে বলা হচ্ছে ইফ স্টেটমেন্ট বলা হচ্ছে। নেক্সট আমরা যেটা ডিসকাস করব এটাকে বলা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট বলা হচ্ছে। ইফ এলস স্টেটমেন্ট। আচ্ছা ইফ এলস স্টেটমেন্টের এর জেনারেল স্ট্রাকচারটা এরকম হবে, প্রোগ্রামের একটা এখানে মানে এর আগে কিছু প্রোগ্রাম ছিল, ইফ দিয়ে টেস্ট কন্ডিশন, বা এখানে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা টেস্ট করবে, টেস্ট কন্ডিশন, ঠিক আছে? আর যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কাজগুলো করবে, এটাকে ট্রু ব্লক নাম দিচ্ছি, ট্রু ব্লক স্টেটমেন্ট। স্টেটমেন্ট বা আরো অনেকগুলো স্টেটমেন্ট থাকতে পারে। আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এই কাজগুলো করবে, এলস ফলস ব্লক স্টেটমেন্ট। স্টেটমেন্ট। তারপরে স্টেটমেন্ট এক্স, এরপরে আরো প্রোগ্রামের পার্ট থাকতে পারে। আচ্ছা দেখো এটাকে বলছে ইফ এলস স্টেটমেন্ট। এই ইফ এলস স্টেটমেন্টটা কিভাবে এক্সিকিউট করবে, সি এর কম্পাইলার এটা কিভাবে এক্সিকিউট করবে? প্রথমে এই যে ইফ এর মধ্যে যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা টেস্ট করবে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কাজগুলো করবে, এই কাজগুলোর নাম দিয়েছি আমি ট্রু ব্লক স্টেটমেন্ট। মানে এই কন্ডিশন ট্রু হলে এখানে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো পারফর্ম করবে, এক্সিকিউট করবে। এই কাজটা পারফর্ম করার পরে ডাইরেক্ট স্টেটমেন্ট এক্স এর কাজটা পারফর্ম করবে। কোনটা স্কিপ করলো এখানে? কোন কাজটা করলো না? এই কাজটা করলো না।
আবার কন্ডিশনটা টেস্ট করলো, কন্ডিশনটা যদি দেখা যায় যে কন্ডিশনটা ফলস হচ্ছে, তাহলে এই কাজগুলো করবে না, এলস এর মধ্যে যে কাজগুলো আছে এই ফলস ব্লক স্টেটমেন্ট এই কাজগুলো পারফর্ম করবে। আর এই কাজগুলো পারফর্ম করার পরে কোন কাজটা করবে? স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। এখানে দুই ধরনের কাজ আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা কাজ আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক বা একাধিক কাজ, এখানে এক বা একাধিক কাজ আছে। এইগুলো কখন পারফর্ম করবে? যদি কন্ডিশনটা ট্রু হয়। আর এগুলো কখন পারফর্ম করবে? কন্ডিশনটা ফলস হয়। এখানে একটা জিনিস নোট করে দেখো যে এই কাজ দুটো সাইমালটেনিয়াসলি কিন্তু পারফর্ম হবে না। মানে এমন হবে না যে এই কাজও হচ্ছে এই কাজ হচ্ছে, হবে কি এটা? যদি ট্রু হয় তাহলে এই কাজগুলো করে স্টেটমেন্ট এক্স এর কাজ হবে, আর যদি এটা কন্ডিশনটা ফলস হয় তাহলে এই কাজগুলো করবে না, স্কিপ করবে, দিয়ে এই কাজগুলো করবে ফলস ব্লক স্টেটমেন্টের। এই কাজগুলো করার পরে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। তাহলে ট্রু ব্লক স্টেটমেন্ট আর ফলস ব্লক স্টেটমেন্টের মধ্যে যে কাজগুলো থাকবে, ঠিক আছে, টাস্কগুলো আর কি, সেই টাস্কগুলো কিন্তু সাইমালটেনিয়াসলি পারফর্ম হবে না, যে কোনো একটা পারফর্ম হবে। কন্ডিশন ট্রু হলে এই কাজগুলো হবে, আর কন্ডিশন ফলস হলে এই কাজগুলো হবে, ঠিক আছে। কিন্তু দুটো কেসে কন্ডিশন ট্রু বা ফলস যাই হোক না কেন, স্টেটমেন্ট এক্স কিন্তু সবসময় এক্সিকিউট হবে। কেন? এই কন্ডিশনটা ট্রু হবে, যদি ট্রু হয় তাহলে এই কাজ করবে, দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। আর এই কন্ডিশনে যদি ফলস হয় তাহলে এটা করবে না, এই কাজগুলো করবে, দিয়ে তারপরে কোন কাজটা করবে? স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। মানে ইফ এলস বাদ দিয়ে ইফ এলস এর পরে যে কাজগুলো থাকবে সেই কাজগুলোকে পারফর্ম করবে, ঠিক আছে। আচ্ছা, এই ইফ এলস স্টেটমেন্টের এক্সিকিউশনকে যদি আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখাই তাহলে এইরকম আসবে। টেস্ট কন্ডিশন দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। ইয়েস হলে একরকম কাজ আর নো হলে আরেক রকম কাজ, তো নাকি? দুটো ব্রাঞ্চ হচ্ছে, আমরা আগেই বলেছি যে ব্রাঞ্চ চ্যাপ্টারটার নামই হচ্ছে ব্রাঞ্চিং, ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং। ডিসিশন নিবে, দিয়ে ব্রাঞ্চ কোন দিকে যাবে, মানে কন্ডিশনটা টেস্ট করবে, দিয়ে কোন দিকে যাবে এটা আর কি ডিটারমাইন করবে। আচ্ছা, কন্ডিশনটা যদি ট্রু হয় কোন কাজটা করেছিল দেখো তো? ট্রু ব্লক স্টেটমেন্টের কাজগুলো করেছিল। তাহলে এটা যদি ট্রু হয় তাহলে এরকম কাজগুলো করবে, ট্রু ব্লক স্টেটমেন্ট বা ব্র্যাকেটে এস দিয়েছি, মানে একাধিক কাজ থাকতে হবে এখানে, তাহলে এই কাজগুলো এই টাস্কগুলো পারফর্ম করবে। আর এটা হচ্ছে স্টেটমেন্ট এক্স, আচ্ছা, এটার পরে কোন কাজ হচ্ছে? যদি এটা কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কাজগুলো করবে, দিয়ে কোন কাজটা করবে? স্টেটমেন্ট। তাহলে ফ্লো লাইনটা এইভাবে আসছে, এখান থেকে আসবে কোথায়? স্টেটমেন্ট এক্স, তাই তো নাকি? আচ্ছা, এখন যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কোন কাজটা করবে? তাহলে এই ফলস ব্লক স্টেটমেন্টের কাজগুলো করবে। তাহলে এখানে আমি ফলস ব্লক স্টেটমেন্ট দিচ্ছি, এটা হচ্ছে নো ফলস ব্লক স্টেটমেন্ট। আচ্ছা, এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কোন কাজটা করবে? ও আগে চলে এসছে, আচ্ছা ঠিক আছে। ওটা কন্ডিশনটা যদি ফলস হয় কোন কাজটা করবে? ফলস ব্লক স্টেটমেন্ট দিয়ে কোন কাজটা করবে? স্টেটমেন্ট এক্স এর কাজ করবে, ঠিক আছে। তাহলে ফলস ব্লক স্টেটমেন্ট পরে কোন কাজটা করবে বলছে? স্টেটমেন্ট এক্স এর কাজ করবে, স্টেটমেন্ট, তাই তো নাকি? তাহলে ফ্লো, এটা হচ্ছে ফ্লো চার্ট অফ ইফ এলস স্টেটমেন্ট, ফ্লো চার্টটা দেখো কোনটা? ও মাঝের নো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওইটাতে চলে গেছে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে তো ইফের ওইটাতে ঢুকে গেছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক করছি আমি। আচ্ছা ঠিক আছে, ওটা ই হয়ে গেছে।
এটা ছিল আমাদের ইফ, তাই তো? ডিসিশন মেকিং হলো, এটা এক্সাম্পল হলো, আর এটা তাই তো? এটা বাদ দিয়ে দিচ্ছি। এটা ছিল আমাদের ইফে, তাই তো? ফ্লো চার্ট অফ, কার ফ্লো চার্ট ছিল এটা? ফ্লো চার্ট অফ ইফ, শুধু ইফ স্টেটমেন্ট, সিম্পল ইফও বলা হয় এটাকে, ইফ স্টেটমেন্ট, ঠিক আছে? আর নেক্সট আমরা ডিসকাস করছি ইফ এলস। ইফ এলস এর এটা এটা ঠিক আছে তো নাকি? আচ্ছা, নো হলে কোন কাজটা করবে? ফলস ব্লক স্টেটমেন্ট, ফলস ব্লক স্টেটমেন্ট। এই ফলস ব্লক স্টেটমেন্টের কাজগুলো পারফর্ম করে দিয়ে তারপরে কোন কাজটা করবে? এরপরে আরো কাজ থাকতে পারে, ঠিক আছে? এই যে স্টেটমেন্ট এক্স লিখেছি না, স্টেটমেন্ট এক্স দিয়ে আরো ডট ডট দিয়েছি, মানে এরপরে আরো অনেক টাস্ক আছে, এই জন্য আমি ফ্লো লাইনটা এরপরে আরো দিয়ে দিয়েছি। তাহলে ফ্লো চার্টের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইফ এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করবে। প্রথমে এর আগে কিছু কাজ ছিল, এখানে কন্ডিশনটা টেস্ট করলো, কন্ডিশন টেস্ট করলে ইয়েস হলে এই রুট দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজটাতে আসবে, দিয়ে আরো বাকি কাজগুলো। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে স্টেটমেন্ট ফলস ব্লক স্টেটমেন্টের কাজ করার পরে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে, দিয়ে বাকি কাজগুলো করবে। আচ্ছা, যেমন এর একটা যদি এক্সাম্পল দিই, তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা রুটগুলোর নেচার দেখি, ডিসক্রিমিন্যান্ট, ডিসক্রিমিন্যান্ট যদি পজিটিভ হয় রুটগুলো কি হয়? রিয়াল। আর যদি পজিটিভ না হয়, নেগেটিভ হয়, তখন রুটগুলো কি হয়? তাহলে এটাকে আমি একটা এইভাবে লিখছি, ইফ ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আমরা শুরুতে সিএ ল্যাঙ্গুয়েজের ফার্স্ট ক্লাসে অপারেটরস ডিসকাস করেছিলাম। অপারেটর ছিল অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর। এটা রিলেশনাল অপারেটর, গ্রেটার দ্যান ইকুয়াল টু। আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ তো এটাকে কিভাবে লেখে বলেছিলাম, এই গ্রেটার দ্যান ইকুয়াল টুটাকে গ্রেটার আর ইকুয়াল, ঠিক আছে? আচ্ছা, দিয়ে এটা যদি ট্রু হয় তাহলে প্রিন্টএফে আমি এটা লিখছি, দ্য রুটস আর রিয়াল। রুটস আর রিয়াল, ঠিক আছে? আচ্ছা, এখন এই কন্ডিশনটা যদি ফলস হয়, এলস এবার দিচ্ছি, ফলস হলে কি হবে? এই কন্ডিশনটা যদি ট্রু না হয়, ডি গেট অ্যাকচুয়ালি ল অফ ট্রাইকোটমি কি বলছে যে ডি গ্রেটার দ্যান 0, ডি লেস দ্যান 0 আর ডি ইকুয়াল টু 0। তা প্রথমটা বলছে ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে? এই ডি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 0। আর যদি এটা ট্রু না হয় তাহলে ল অফ ট্রাইকোটমি বলছে তাহলে ডি লেস দ্যান কি হবে? এখানে ব্র্যাকেটে কিন্তু আর ডি লেস দ্যান 0 লেখার দরকার নেই। এই কন্ডিশনটা ফলস হলে সি এর কম্পাইলারের নলেজ আছে অ্যাবাউট দ্য ল অফ ট্রাইকোটমি, যে এইটা যদি না হয় তাহলে ডি কি হবে? লেস দ্যান 0। আর তখন এই টাস্কটা পারফর্ম করছে, প্রিন্ট এফ দিয়ে লিখছি যে রুটস আর ইমাজিনারি, রুটস আর ইমাজিনারি। এরপরে আরো অন্য কিছু কাজ থাকতে হবে। দেখো ব্রাঞ্চিংটা কিভাবে হচ্ছে। প্রথমে কন্ডিশন টেস্ট করলো, যদি ট্রু হয় তাহলে এই কাজগুলো করবে, এরপরে যা কাজ থাকবে সেগুলো করবে, মানে স্টেটমেন্ট এক্স এর পরে আছে। আচ্ছা, তারপরে এই কন্ডিশনাল টেস্ট করলো, এটা ফলস হলো, ফলস হলে তখন ইফ এর এলস এর কাজগুলো করবে, এলস এর মধ্যে যে কাজ, এটাকে ফলস ব্লক স্টেটমেন্ট বলা হচ্ছে, মানে কন্ডিশন ফলস হলে এই কাজগুলো করবে। তাহলে এই কাজগুলো পারফর্ম করবে, তারপরে স্টেটমেন্ট এক্স বা অন্য যে কাজগুলো থাকবে সেগুলো পারফর্ম করবে। এইটাতেই আসছে, দেখো যে কন্ডিশন টেস্ট করলো, ইয়েস হলে কন্ডিশনটা কি, ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 দিয়েছিলাম, ট্রু যদি হয় তাহলে রুটস আর কি হবে? রিয়াল। দিয়ে এরপরে যে কাজগুলো থাকবে পারফর্ম করবে। কন্ডিশনটা ফলস, ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 যদি ফলস হয় তাহলে ডি লেস দ্যান 0 হবে, তাহলে তখন কি হবে? রুটস গুলো কি হবে? ইমাজিনারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এর এক্সাম্পল একটা। কি কি শিখলাম তাহলে? কি কি স্টেটমেন্ট শিখলাম? ইফ আর একটা ইফ এলস। ইফটাকে সিম্পল ইফও বলা হয়, ঠিক আছে? ইফের কন্ডিশনটা যেটা থাকবে সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই কাজগুলো পারফর্ম করবে। এই যে কন্ডিশনটা ট্রু হলে এই কাজ করবে, তারপরে এই কাজটা করবে। আর যদি কন্ডিশনটা ফলস হয় এই কাজটা করবে না, ডাইরেক্ট কি করবে? স্টেটমেন্ট এক্স এর কাজ করবে, ঠিক আছে?
আচ্ছা, নেক্সট ব্রাঞ্চিং আমাদের হচ্ছে নেস্টেড ইফ এলস বলা হচ্ছে এটাকে, নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। আচ্ছা, নেস্টেড ইফ এলস স্টেটমেন্টটা কি অ্যাকচুয়ালি এইরকম হবে যে এর জেনারেল স্ট্রাকচারটা এরকম হয়, ইফ কন্ডিশন, এখানে দুটো কন্ডিশন থাকবে, কন্ডিশন 1 এটা যদি ঠিক হয়, ইফ কন্ডিশন 2 যে এলস স্টেটমেন্ট 1 এলস স্টেটমেন্ট 2 এলস স্টেটমেন্ট 3, তারপরে স্টেটমেন্ট এক্স। দেখো কাজটা কিভাবে হয়, এই নেস্টেড ইফ এলস এর কাজটা কিভাবে হয়। প্রথমে এই কন্ডিশনটা ট্রু টেস্ট করবে, ঠিক আছে, এই কন্ডিশনটা টেস্ট করবে। কন্ডিশন 1, কটা কন্ডিশন আছে? দুটো। প্রথমে ফার্স্ট কন্ডিশনটা টেস্ট করলো, ফার্স্ট কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় তখন সেকেন্ড কন্ডিশনটা আবার টেস্ট করবে। সেকেন্ড কন্ডিশনটাও যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 এর কাজটা করবে, দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। বোঝা যাচ্ছে? যদি এই কন্ডিশন 1টা ট্রু হয়, আর কন্ডিশন 1 ট্রু হলে সঙ্গে সঙ্গে কোন কন্ডিশনটা টেস্ট করবে? কন্ডিশন 2। কন্ডিশন 2টাও যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে, যে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। আর কন্ডিশন 1 টেস্ট করলো, ট্রু হলো, তারপরে কন্ডিশন 2 টেস্ট করলো, কন্ডিশন 2 যদি ফলস হয়ে যায় তাহলে স্টেটমেন্ট 2 এর কাজগুলো করবে, দিয়ে স্টেটমেন্ট কোনটা করবে? এক্স এর কাজগুলো করবে, পারফর্ম করবে। যদি এরকম হয়, শুরুতেই কন্ডিশন 1টা যদি ফলস হয়ে যায় তাহলে ডাইরেক্ট স্টেটমেন্ট 3 এর কাজটা করবে, দিয়ে স্টেটমেন্ট কোনটা কাজ করবে? এক্স এর কাজ করবে। আমি আবারও বলছি, এটাকে নেস্টেড ইফ এলস বলা হচ্ছে। প্রথমে কন্ডিশন 1 ট্রু করবে, টেস্ট করবে, যদি ট্রু হয় তাহলে আবার সঙ্গে সঙ্গে কন্ডিশন 2টাও টেস্ট করবে। কন্ডিশন 2 যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 এর কাজটা করবে, স্টেটমেন্ট 1 এর কাজ করার পরে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। যদি এরকম হয়, কন্ডিশন 1 ট্রু হলে কন্ডিশন 2টা টেস্ট করবে, কন্ডিশন 2টা ফলস হয়ে গেল তাহলে স্টেটমেন্ট 2 এর কাজটা করবে, দিয়ে স্টেটমেন্ট কোন কাজটা করবে? এক্স এর কাজ। আর শুরুতে যদি কন্ডিশন 1 ফলস হয়ে যায়, কন্ডিশন 1 ফলস হলে আর এটা টেস্ট করবে না, কিন্তু কন্ডিশন 2 তখনই টেস্ট করবে, অনলি হোয়েন দ্য কন্ডিশন 1 ইজ ট্রু। তাহলে যদি শুরুতে এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এই স্টেটমেন্ট কোনটা কাজ করবে? এলস এর কাজ করবে। এই স্টেটমেন্ট 3 কাজ করবে, তারপরে স্টেটমেন্ট কোন কাজটা করবে? এরপরে আরো অন্য কাজ থাকতে পারে। অ্যাকচুয়ালি এই ইফটার হচ্ছে এলস এটা, আর এই ইফটার এলস হচ্ছে এটা। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে ইফ এলস কিভাবে কাজ করতো? ট্রু হলে ট্রু ব্লকের, আর ফলস হলে কোনটা? ফলস। যদি এটা কন্ডিশন ফলস হয় তাহলে এর এলস এর কাজটা করবে। এখানে এলস কি আছে? এখানে স্টেটমেন্ট 3। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কন্ডিশনটা টেস্ট করবে, এটা টেস্ট করলো, এটাও যদি ট্রু হয় তাহলে এর ট্রু ব্লক, দেখো এই ইফ এর এলস এটা তো নাকি, মানে এটা ট্রু ব্লক, আর এটা হচ্ছে এই ইফ এলস এর এটা ট্রু ব্লক, আর এটা ফলস ব্লক। তাহলে এই কন্ডিশনটাও যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 এর কাজ করবে, দিয়ে কোন কাজটা করবে? স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। যদি এই কন্ডিশনটা ট্রু হয় আর এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এই ফলস মানে এর এলস এর কাজটা করবে, এই এলস, এর এলস কোনটা? স্টেটমেন্ট 2 এর কাজ করবে, দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। আর শুরুতে যদি এই কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে এই ইফ এর এলস যেটা থাকবে সেই কাজটা করবে। তাহলে এই ইফ এর এলস কোনটা? এটা, এখানে ফলস ব্লক এটা আছে, তাহলে কোন কাজটা করবে? স্টেটমেন্ট 3 কাজটা করবে। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো, এই ইফ এলস এর মধ্যে আবার ইফ এলস, তাই তো নাকি?
আমরা এটা রিয়েল অ্যানালাইসিসে পাবো, তোমাদের সিলেবাসে নেস্টেড ইন্টারভাল বলে একটা পাবো, নেস্টেড ইন্টারভাল। ইন্টারভাল অ্যাকচুয়ালি ইন্টারভালের মধ্যে ইন্টারভাল, ধরো এটা A1 B1 আর এটা A2 B2, A1 B1 ইন্টারভালের মধ্যে A2 B2 আছে তো নাকি, আবার A2 B2 এর মধ্যে A3 B3, তাহলে ইন্টারভালের ভিতরে যখন ইন্টারভাল থাকবে তখন সেটাকে বলা হচ্ছে নেস্টেড ইন্টারভাল। আর এখানে নেস্টেড ইফ এলস, ইফ এলস এটা তো নাকি, এই ইফ এর এলস এটা, যে তার মধ্যে আবার ইফ এলস আছে, এটা বলা হচ্ছে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। আচ্ছা, যদি কন্ডিশন 1টা ট্রু হয় আর কন্ডিশন 2 ফলস হয়, তাহলে কোন কাজটা করবে? হ্যাঁ, এটা ট্রু মানে এটা টেস্ট করবে, তাহলে এটা যদি ফলস হয় তাহলে এলস এর কাজটা করবে, এলস স্টেটমেন্ট কোনটা? 2 এর কাজ করবে, ঠিক আছে। আর যদি কন্ডিশন 1 আর কন্ডিশন 2 দুটোই ট্রু হয় তাহলে কোন কাজটা করবে? তাহলে স্টেটমেন্ট 1 এর কাজটা করবে, তারপরে স্টেটমেন্ট কি করবে? এক্স এর কাজ করবে। এখানে আমি 4টে স্টেটমেন্ট লিখেছি, স্টেটমেন্ট 1 2 3 4, 3 আর স্টেটমেন্ট এক্স, তাই তো নাকি? এই যে স্টেটমেন্ট 1 2 3 এই তিনটের মধ্যে এক্স্যাক্টলি একটা এক্সিকিউট হবে, স্টেটমেন্ট 1 2 আর 3 এর মধ্যে এক্স্যাক্টলি একটা এক্সিকিউট হবে। এমন হবে না যে স্টেটমেন্ট 1 ও হচ্ছে আবার স্টেটমেন্ট 2 ও হচ্ছে, বা স্টেটমেন্ট 1 ও এক্সিকিউট করছে আবার স্টেটমেন্ট 3 হচ্ছে, এই তিনটের মধ্যে এক্স্যাক্টলি কটা এক্সিকিউট হবে? একটা। আর তারপরে স্টেটমেন্ট কি হবে? এক্স এর এক্সিকিউশনটা আসবে। তাহলে এই ধরনের স্টেটমেন্টকে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট বলা হচ্ছে, নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এই এটা থেকে দেখো তো যে এই স্টেটমেন্ট 2 এর কাজটা কখন হতে পারে? স্টেটমেন্ট 2 এটা এলস তো, তাহলে এই এলস এর ইফ এটা, মানে কন্ডিশন 2 যখন ট্রু হবে, কিন্তু মনে রাখবো কন্ডিশন 2 ট্রু, হ্যাঁ ফলস, সরি কন্ডিশন 2টা ফলস হয়ে গেছে, আর কন্ডিশন 2 ফলস হোক বা ট্রু হোক, যখনই কন্ডিশন 2 টেস্ট করার ব্যাপার চলে আসবে কন্ডিশন 1 অবশ্যই ট্রু হবে, তাই তো নাকি? কারণ কন্ডিশন 1 ট্রু হওয়ার পরে কন্ডিশন কি করবে? 2টা টেস্ট করবে। এমন কোনোদিনই হবে না যে কন্ডিশন 1 ফলস দিয়ে এটা টেস্ট করছে, এটা করবে না। কন্ডিশন 1 ফলস হলে সঙ্গে সঙ্গে এই ইফ এর এলস এর কাজটা করবে। আর কন্ডিশন 2 তে তখনই ঢুকতে পারবে শুধুমাত্র যখন কন্ডিশন 1টা ট্রু হবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি ফ্লো চার্টের মাধ্যমে দেখায় তাহলে এরকম রুট আসবে, ফ্লো চার্ট। নেস্টেড ইফ এলস, তাহলে প্রোগ্রামের পার্ট এটা যে প্রথমে কন্ডিশন 1 টেস্ট করবে, তাই তো? ইজ কন্ডিশন 1, কন্ডিশন 1 দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এটা আচ্ছা, এইটা যদি ট্রু হয়, ইয়েস হয়, তাহলে একরকম কাজ করবে, আর এটা যদি ফলস হয় তাহলে আরেক রকম কাজ হবে, এটা যদি নো হয়। আচ্ছা, ট্রু হলে কি কাজটা করছে দেখো, যখনই কন্ডিশন 1 ট্রু হয়ে গেছে, বোর্ডের দিকে দেখো, খাতার দিকে পরে দেখবে, ঠিক আছে, বোর্ডের দিকে দেখো, বুঝে নিবে, তখন ব্রেনে যখন ঢুকে যাবে খাতার দরকার নেই, ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে প্রথমে কন্ডিশন 1 টেস্ট করলাম, কন্ডিশন 1 টেস্ট করলাম, কন্ডিশন 1 যদি ট্রু হয় তখন কোন কাজটা করবে? কন্ডিশন 2 টেস্ট করবে। আর কন্ডিশনের ব্যাপার মানে তো ডিসিশন বক্স আসবে, তাহলে এখানে আমি আর একটা ডিসিশন বক্স দিচ্ছি। আর পিছনে কথা বলছো, আমি কিন্তু একদম ঘাড় ধরে বের করে দেবো, দেখতেও পাচ্ছি কে কথা বলছো, হ্যাঁ। আর ওইখানে একটা ক্যামেরা আছে কিন্তু, হ্যাঁ, ওই ক্যামেরা দেখে আমি পরে দেখি কারা কথা বলে, কারা ডিস্টার্ব করে, আমি দেখি কিন্তু, ফলো করি পরে, রেকর্ডিং দেখি, ঠিক আছে, এটা মাথায় রেখো।
এটা কোন কন্ডিশন? কন্ডিশন 2, ঠিক আছে। আচ্ছা, কন্ডিশন যদি টুটা ট্রু হয়, ইয়েস হয়, একরকম কাজ হবে, আর নো যদি হয় তাহলে আর রকম কাজ হবে। আচ্ছা, কন্ডিশন 2 যদি ট্রু হয় কোন কাজটা করবে? স্টেটমেন্ট 1 এর কাজ করবে। স্টেটমেন্ট 1 এর কাজ করার পরে স্টেটমেন্ট এক্স এর কাজটা পারফর্ম করবে। তাহলে এখানে ইয়েস যদি হয় তাহলে স্টেটমেন্ট, কোন স্টেটমেন্ট বললাম? স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 1 এর কাজটা করছে। আর স্টেটমেন্ট 1 এর কাজ করার পরে কোন কাজটা করবে? স্টেটমেন্ট এক্স। এখানে ফ্লো লাইনটা যোগ করছি, এরপরে অন্য কিছু কাজ থাকবে এখানে দিইনি। স্টেটমেন্ট এক্স এর পরে আবার ডট ডট, মানে আরো প্রোগ্রামের পার্ট আছে এরপরে, ওই জন্য ফ্লো লাইনটা এরপরে দিয়ে দিয়েছি, আরো ফ্লো লাইন। আচ্ছা, এখন কন্ডিশন এটাতে আসছি। কন্ডিশন 2 যদি ফলস হয় কোন কাজটা হবে? তাহলে স্টেটমেন্ট 2 তারপরে স্টেটমেন্ট এক্স। তাহলে আমি এখানে জয়েন করছি এটা। এটা যদি ফলস হয় তাহলে কোন কাজটা হবে? স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 2, এই স্টেটমেন্ট 2 এই কাজটা পারফর্ম করার পরে কোন কাজটা করবে? স্টেটমেন্ট এক্স এর কাজটা পারফর্ম করবে, ঠিক আছে। তারপরে এরপরে যে কাজগুলো থাকবে, তাহলে দেখো কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 1 ট্রু, কন্ডিশন 2 ট্রু আর ফলস দুটোই করে নিলাম। স্টেটমেন্ট 1 করলাম স্টেটমেন্ট, আর শুরুতেই যদি কন্ডিশন 1টা ফলস হয় কোন কাজটা করছে দেখো? ফলস যদি হয় তাহলে এটা যদি ফলস হয় তাহলে এর এলস এর কাজটা করবে। তাহলে স্টেটমেন্ট 3 তারপরে কোনটা? স্টেটমেন্ট এক্স। তাহলে আমি এখানে স্টেটমেন্ট, এটা যদি ফলস হয় তাহলে স্টেটমেন্ট 3 দিচ্ছি এখানে। স্টেটমেন্ট 3 এই কাজটা পারফর্ম করার পরে কোন কাজটা পারফর্ম করবে? দিয়ে এরপরে কাজটা দেখো, ভালো করে দেখে নাও, ঠিক আছে। দুটো কন্ডিশন টেস্ট হবে, একটু দেখো এটা ভালো করে। কারো কোনো প্রশ্ন থাকলে দেখো। তাহলে এই রুটটাকে ফলো করে দেখো, যে যে রুটে যায় না কেন, মানে স্টেটমেন্ট এক্স এ যাওয়ার রুট কতগুলো আছে? একটা হচ্ছে এই এস হয়ে, এই এস হয়ে, এই এস হয়ে এখানে, আর একটা হচ্ছে এই এস হয়ে, এই নো হয়ে এখানে এসে আসবে, আর এটা নো হয়ে স্টেটমেন্ট 3 হয়ে, মানে এই তিনটে ডিস্টিংক্ট পাথের মধ্যে কিন্তু এমন কোনো হচ্ছে না কখনোই যে স্টেটমেন্ট একটি পাথে স্টেটমেন্ট 1ও আছে আবার স্টেটমেন্ট 2 আছে। স্টেটমেন্ট 1, 2 আর 3 এর মধ্যে এক্স্যাক্টলি একটা আসছে কাজে, তাই তো নাকি? এখন এর যদি একটা এক্সাম্পল দেই নেস্টেড ইফ এলস এর, এখানে আমি নেস্টেড ইফ এলস এ কটা ইফ এলস এর মধ্যে কটা দিয়েছি? একটা ইফ এলস এর মধ্যে আরেকটা ইফ এলস, এটা আরো দেওয়া যায়। ইফ এলস তার মধ্যে ইফ এলস তার মধ্যে ইফ এলস, এরকম দেওয়া যায়, ঠিক আছে। পরে আমরা যখন প্রোগ্রাম ডিসকাস করবো তখন এটাকে নিয়ে আসবো আবার। আচ্ছা, এর নেস্টেড ইফ এলস এর একটা এক্সাম্পল দিচ্ছি, যে প্রথমে আমি ডিসক্রিমিন্যান্টটা নিয়ে করছি কোয়াড্রেটিক ইকুয়েশনের। যদি ডিটা পজিটিভ হয় তাহলে রুট গুলো রিয়াল, আর কি হয়? রিয়াল আর রিয়াল হয়, তাই তো। আবার ডি গ্রেটার দেন, অ্যাকচুয়ালি ডি গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর ডি কত হচ্ছে? লেস দেন 0, এটা তো নাকি? এই দুটো হলে রিয়াল হবে, আর এটা হলে, কিন্তু এইটা যদি এইরকম হয় ডি গ্রেটার দেন 0 আর ডি ইকুয়াল টু 0, তাহলে কি হবে? এই কন্ডিশনটা 2 দিয়ে এটা হচ্ছে, তাহলে রিয়াল আর ডিস্টিংক্ট হবে, আর এটা কি হবে? আমি এটাকে একটা এক্সাম্পল আকারে দিচ্ছি, যে এটা প্রোগ্রামের একটা পার্ট। এখানে ইফ ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 দিয়ে আবার ইফ দিচ্ছি ডি গ্রেটার দ্যান 0, তাহলে রুট গুলো কি হবে? প্রিন্ট টেপে দিচ্ছি দ্য রুটস আর
হ্যাঁ, রুটস আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। ঠিক আছে। আচ্ছা, এই কন্ডিশনটা যদি ফলস হয়, এলস দিলাম এখানে, তাহলে এই কন্ডিশনটা ফলস হলে কি হবে? কন্ডিশন 1 কন্ডিশন 2, কন্ডিশন 1 ট্রু হলো, দিয়ে কন্ডিশন 2 টেস্ট করবে। কন্ডিশন 2 যদি ফলস হয়, তাই ডি কি হবে না? কোনটা লেস দেন করেছি, কোনটা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডি এলস দিয়ে লিখছি printf the roots are real and কি হবে? ইকুয়াল। ঠিক আছে। আচ্ছা, আর এই কন্ডিশনটা শুরুতে যদি ফলস হয় তাহলে কি হবে? এলস দিয়ে the roots are, printf এ দিচ্ছি the roots are, হ্যাঁ, রুটস আর ইমাজিনারি বা কমপ্লেক্স। এরপরে অন্য আরো কাজ থাকতে পারে। দেখো, কম্পেয়ার করছি কন্ডিশন 1 কন্ডিশন 2। কন্ডিশন 1 যদি ট্রু হয় তাহলে কোন কন্ডিশনটা টেস্ট করবে? কন্ডিশন 2 টেস্ট করবে। তাহলে কন্ডিশন 2 মানে ডিসক্রিমিন্যান্টটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, তাহলে রুটস গুলো কি হবে? আর হ্যাঁ, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হলো। কন্ডিশন 1 টেস্ট করলো, ট্রু হলো, আর কন্ডিশন 2টা ফলস হয়ে গেল। কি হতে পারে ডি এর ভ্যালুটা? তাহলে ডি এর এটা, তাহলে এই কন্ডিশনটা কি হচ্ছে? ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এখানে ডিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলো না, এটা ফলস হলো। তাহলে ডি অবশ্যই ইকুয়াল টু কি হবে? তাহলে ডি ইকুয়াল টু 0, আর ডি ইকুয়াল টু 0 হলে কি কাজটা করছে? রুট গুলো রিয়েল অ্যান্ড ইকুয়াল। আর শুরুতেই যদি এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, পজিটিভ নয় ডিসক্রিমিন্যান্ট, তাহলে ডিসক্রিমিন্যান্ট নেগেটিভ, আর ডিসক্রিমিন্যান্ট নেগেটিভ হলে রুট গুলো কি হয়? এই যে এখানে এটাই দিয়েছি, এই ইফ এর এলস হচ্ছে এটা, আর এই ইফ এর এলস হচ্ছে এটা, নেস্টেড হয়ে গেল না? ইফ এলস এর মধ্যে আবার কি হয়েছে? এই কন্ডিশন যদি এই ইফটা কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কাজ হবে, আর এটা যদি ফলস হয় তাহলে এই কাজটা হবে। এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এর এলস এর কাজটা হবে। মানে প্রিন্টএফে কি লিখবে? রুটস গুলো। বোঝা গেল এক্সাম্পলটা? পরীক্ষাতে কিন্তু এই যে স্টেটমেন্ট গুলো বলছি, আগেই দিনে আমরা স্টেটমেন্ট ডিসকাস করেছিলাম ফর, হোয়াইল, ডু হোয়াইল, আর আজকে এখন পর্যন্ত ডিসকাস করলাম ইফ, এলস ইফ, আর এলস ইফ নেস্টেড ইফ এলস, তাই তো? আরো কিছু ডিসকাস করবো। এইগুলো থেকে পরীক্ষাতে কিন্তু শর্ট নোট লিখতে বলে, তাকে টিকা বলে। ঠিক আছে, 3 নম্বর, 4 নম্বর বা 5 নম্বর টিকা লিখতে বলবে। হ্যাঁ, যখনই শর্ট নোট লিখতে বলবে তখন এইভাবে কিন্তু পরীক্ষাতে লিখবে যে প্রথমে জেনারেল যেমন যেভাবে আমি দেখাচ্ছি, হ্যাঁ, প্রথমে জেনারেল স্ট্রাকচার লিখবে, এটা জেনারেল স্ট্রাকচার, যে কিভাবে কাজ করে ওটা লিখে দিয়েছি আমি, যেটা বললাম কিভাবে কাজ করে। প্রথমে কন্ডিশন 1 টেস্ট করবে, যদি ট্রু হয় তাহলে কন্ডিশন 2 টেস্ট করবে, যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 এর কাজ করবে, দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। একটা হয়ে গেল। আচ্ছা, তারপরে কন্ডিশন 1 ট্রু হলো, কন্ডিশন 2 টেস্ট করলো, কন্ডিশন 2 ফলস হলো, তাহলে কোন কাজটা করবে? স্টেটমেন্ট এক্স, দেন স্টেটমেন্ট এক্স উইল বি এক্সিকিউটেড। কন্ডিশন at first condition 1 is tested if the condition 1 is false, যদি এটা শুরুতেই ফলস হয় তাহলে এটা টেস্ট করবে না কিন্তু, দেন স্টেটমেন্ট 3 will be executed and then statement x will executed। এই পুরোটা লিখে দিয়েছি, এটা পুরোটা লিখবে, তারপরে এর ফ্লো চার্টটা দেখাবে কিভাবে এর মানে ব্রাঞ্চিংটা হচ্ছে, ফ্লো চার্ট দেখাবে, আর তার সঙ্গে একটা এক্সাম্পল দিয়ে দিবে। এরকম বোঝা গেল? 5-এ 5 তাহলে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আচ্ছা নেক্সট আমরা যেটা ডিসকাস করবো 4 নম্বর দিয়ে, আচ্ছা এলস ইফ কি দেওয়া আছে এখানে? ল্যাডার দিচ্ছি নাম, ঠিক আছে, এলস ইফ ল্যাডার দেওয়া হচ্ছে, ইফ এলস ল্যাডার, ইফ এলস ল্যাডার। হ্যাঁ,
হ্যাঁ ইফ এলস এলস অ্যাকচুয়ালি এলসিপি বলে এটাকে, এলস ইফ ল্যাডার। আচ্ছা এরকম হচ্ছে যে একটা এক্সাম্পল দিচ্ছি, যে প্রথমে কন্ডিশন প্রোগ্রামের স্ট্রাকচারটা, এর জেনারেল স্ট্রাকচারটা কিরকম হচ্ছে দেখো। প্রথমে কন্ডিশন ওয়ানটা টেস্ট করছে, ইফ দিয়ে কন্ডিশন ওয়ান দিলাম, কন্ডিশন ওয়ান, এই কন্ডিশন ওয়ান যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ওয়ান এর কাজটা করবে, স্টেটমেন্ট ওয়ান, ঠিক আছে, এই কাজটা পারফর্ম করবে, ঠিক আছে। আচ্ছা যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে এলস ইফ দিচ্ছি এখানে, এলস ইফ কন্ডিশন টু, যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তখন এই কন্ডিশনটা টেস্ট করবে, কোন কন্ডিশনটা, এলস ইফ কন্ডিশন টু টেস্ট করবে। যদি কন্ডিশন টু ট্রু হয়ে যায় তাহলে স্টেটমেন্ট টু এর কাজগুলো পারফর্ম করবে। এই কন্ডিশন টেস্ট করলো ফলস হলো, এই কন্ডিশন টেস্ট করলো এটাও ফলস করলো, তখন আবার এলস ইফ দিয়ে, এলস ইফ এ লিখছি কন্ডিশন থ্রি, কন্ডিশন থ্রি স্টেটমেন্ট থ্রি, এইভাবে পরপর কন্ডিশন টেস্ট করতে থাকবে। প্রথমে কন্ডিশন ওয়ান টেস্ট করলো, যদি ট্রু না হয় কন্ডিশন টু টেস্ট করলো, এটাও যদি ট্রু না হয় কন্ডিশন থ্রি টেস্ট করলো, এভাবে কন্ডিশন এন টেস্ট করছে, ঠিক আছে। এলস ইফ কন্ডিশন ওয়ান, ওয়ান টু থ্রি ফোর করে এভাবে এন পর্যন্ত কন্ডিশন টেস্ট করছে। কন্ডিশন এন যদি এইটা ট্রু হয় তাহলে স্টেটমেন্ট এন এর কাজগুলো এক্সিকিউট করবে, স্টেটমেন্ট এন, ঠিক আছে। আচ্ছা কটা কন্ডিশন টেস্ট করা হলো এখানে, এনটা কন্ডিশন, আর এনটা কন্ডিশনের সব কন্ডিশন যদি ফলস হয়, ঠিক আছে, তাহলে এখানে আমি স্টেটমেন্ট, ডিফল্ট স্টেটমেন্ট বলছে এটাকে, ডিফল্ট স্টেটমেন্ট দিয়ে স্টেটমেন্ট এক্স, এখানে এলস দিচ্ছে একটা, এলস ডিফল্ট স্টেটমেন্ট, ডিফল্ট স্টেটমেন্ট দিয়ে স্টেটমেন্ট এক্স, এরপরে আরো অন্য কোনো এক্সিকিউশন টাস্ক থাকতে পারে। আচ্ছা দেখো কিভাবে কাজ করছে। প্রথমে কি করলো, কন্ডিশনটা টেস্ট করলো, কোন কন্ডিশনটা, কন্ডিশন ওয়ান, কন্ডিশন ওয়ান যদি ট্রু হয়, কন্ডিশন ওয়ান যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ওয়ান এর কাজ করবে দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে, ঠিক আছে। যদি কন্ডিশন ওয়ান ফলস হয়, কন্ডিশন ওয়ানটা টেস্ট করলো দিয়ে ফলস হলো, ফলস হলে কন্ডিশন টু টেস্ট করবে, কন্ডিশন টু যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট টু এর কাজ করবে দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। কন্ডিশন ওয়ান টেস্ট করলো ফলস হলো, কন্ডিশন টু টেস্ট করলো এটাও ফলস হলো, তখন কন্ডিশন থ্রি টেস্ট করবে, কন্ডিশন থ্রি যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট থ্রি এই ব্লকটা কাজ করবে, যে তারপরে কোন কাজটা পারফর্ম করবে, স্টেটমেন্ট এক্স। এভাবে পরপর স্টেটমেন্ট ওয়ান, কন্ডিশন ওয়ান, কন্ডিশন টু, কন্ডিশন থ্রি পরপর টেস্ট করতে করতে যাবে, যেটা ট্রু হবে, যে কন্ডিশনটা ট্রু হবে, যত নম্বর কন্ডিশন ট্রু হবে তত নম্বর স্টেটমেন্ট গুলোর কাজটা হবে। কন্ডিশন এভাবে কন্ডিশন ওয়ান টেস্ট করলো ফলস, কন্ডিশন টু টেস্ট করলো ফলস, কন্ডিশন থ্রি টেস্ট করলো ফলস, আবার কন্ডিশন ফোর, যখন কন্ডিশন থ্রি ফলস হবে কন্ডিশন ফোর টেস্ট করবে, কন্ডিশন ফোরও ফলস, এভাবে কন্ডিশন এন টেস্ট করলো, কন্ডিশন এনটা যদি ট্রু হয় তাহলে এই কাজগুলো পারফর্ম করবে, দ্য স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। এনটা যে কন্ডিশন আছে, এনটা কন্ডিশনে যদি ফলস হয়ে যায় তাহলে এই যে ডিফল্ট এলস লেখা আছে লাস্টে, এই ডিফল্টের কাজটা করবে এখানে, ডিফল্ট স্টেটমেন্ট বলা হচ্ছে, মানে এই কন্ডিশন ওয়ান টু থ্রি এন পর্যন্ত সব কন্ডিশন যদি ফলস হয় কোন কাজটা করবে, ডিফল্ট স্টেটমেন্টের কাজটা করবে, দিয়ে তারপরে কোন কাজটা পারফর্ম করবে, স্টেটমেন্ট এক্স। আগেরটা কি পার্থক্য হচ্ছিল, আগেরটাতে কি হচ্ছিল যে কন্ডিশন ওয়ান টেস্ট করছিল, যদি কন্ডিশন ওয়ান ট্রু হয় তাহলে কন্ডিশন টেস্ট টুটা টেস্ট করেছিল, কিন্তু কন্ডিশন ওয়ান যদি ফলস হয় তাহলে ডাইরেক্ট এখানে চলে এসেছিল, কন্ডিশন টু টেস্ট করেনি। কিন্তু এখানে ব্যাপারটা আলাদা, এখানে কি হচ্ছে, কন্ডিশন ওয়ান টেস্ট করলো, যদি কন্ডিশন ওয়ান ট্রু না হয় তখন কন্ডিশন কি করবে,
টু টেস্ট করবে। এটাও যদি না হয়, এভাবে কন্ডিশন টেস্ট করতে যত নম্বর কন্ডিশনটা ট্রু হবে তার কারেসপন্ডিং টাস্কটা পারফর্ম করবে, দিয়ে তারপরে কোন কাজটা পারফর্ম করবে, স্টেটমেন্ট এক্স এর কাজ পারফর্ম করবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে এলসি ল্যাডার বলা হচ্ছে। ল্যাডার মানে অনেকটা, ল্যাডার মানে কি, বাংলা মানে কি, মই। ঠিক আছে, এটা এলসি পরপর এগুলোকে কন্ডিশন গুলোকে টেস্ট করতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখাই, ফ্লো চার্ট অফ এলসি ল্যাডার। হ্যাঁ, প্রথমে কোন কন্ডিশনটা টেস্ট করছে, কন্ডিশন ইজ কন্ডিশন 1, তাই তো, কন্ডিশন 1 জিজ্ঞাসা চিহ্ন, প্রথমে এটা টেস্ট করবে। এটা যদি কি হয়, ফলস হয়, কোন কাজটা করবে, এটা নো। এটা নো, ঠিক আছে, আর এটা এটা ট্রু তো হতে পারে নাকি, এটা ইয়েস হতে পারে। আচ্ছা, যদি কন্ডিশন 1টা ট্রু হয়, কোন কাজটা করছে, স্টেটমেন্ট 1 এর কাজ করছে, দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজটা পারফর্ম করছে। ঠিক আছে, এরপরে এটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট কোন কাজটা করছে, স্টেটমেন্ট 1 এই কাজটা পারফর্ম করছে। ঠিক আছে, দিয়ে কোন কাজটা পারফর্ম করবে, স্টেটমেন্ট এক্স। এরপরে অন্য যে কাজগুলো থাকবে সেই কাজগুলোকে পারফর্ম করবে, স্টেটমেন্ট এক্স এর কাজটা পারফর্ম করছে। আর এটা যদি নো হয় কি করবে, কন্ডিশন 2 টেস্ট করবে। আর কন্ডিশন টেস্ট করা মানে ফ্লো চার্টে কোন বক্সটা আসবে, ডিসিশন বক্স, রম্বসটা আসবে। তাহলে এখানে আমি আবার টেস্ট করছি, ইজ কন্ডিশন 2, তাই তো, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। আচ্ছা, যদি এটা তোমার নো হয় একরকম কাজ হবে, আর এটা যদি ইয়েস হয় তাহলে একরকম কাজ। ইয়েস হলে কি কাজটা করছে, হ্যাঁ ইয়েস যদি হয় তাহলে স্টেটমেন্ট কোনটা, স্টেটমেন্ট 2, তাই তো, স্টেটমেন্ট 2 এর কাজটা পারফর্ম করছে। আর এই কাজ পারফর্ম করার পরে কোন কাজটা পারফর্ম করবে, স্টেটমেন্ট এক্স। তাহলে এই কাজটা পারফর্ম করার পরে স্টেটমেন্ট এক্স এর কাজটা পারফর্ম করছে। ঠিক আছে, আচ্ছা এটা যদি নো হয়, কন্ডিশন 1 টেস্ট করলো ফলস, কন্ডিশন 2 টেস্ট করলো এটাও ফলস, তাহলে কন্ডিশন কি টেস্ট করবে, তাহলে কন্ডিশন 3, এখানে ইজ কন্ডিশন 3 টেস্ট করবে, ইজ কন্ডিশন 3 জিজ্ঞাসা চিহ্ন। যদি এটা ফলস হয় একরকম কাজ হবে, এটা যদি ইয়েস হয় একরকম কাজ হবে, তাই তো নাকি। আচ্ছা, ইয়েস হলে কি কাজ হচ্ছে, স্টেটমেন্ট 3 এর কাজটা পারফর্ম করছে, দিয়ে কোন কাজটা পারফর্ম করবে, স্টেটমেন্ট এক্স এর কাজটা পারফর্ম করছে। ঠিক আছে, স্টেটমেন্ট এক্স এর কাজ পারফর্ম করছে। এটা নো হলে কি করবে, এবার কন্ডিশন 4 কন্ডিশন 5 দিয়ে এন্ড কন্ডিশনটা টেস্ট করবে। আমি এগুলো এন্ড কন্ডিশনটা নিয়ে আসলাম এখানে, কন্ডিশন ইজ কন্ডিশন এন। ঠিক আছে, এটা যদি তোমার নো হয় একরকম কাজ হবে, এটা যদি ইয়েস হয় তাহলে একরকম কাজ হবে। আচ্ছা, যদি ইয়েস হয় কোন কাজটা করছে, স্টেটমেন্ট এক্স, তাহলে স্টেটমেন্ট এন, হ্যাঁ সরি, স্টেটমেন্ট এন এর কাজটা পারফর্ম করছে। আর স্টেটমেন্ট এন এর কাজ পারফর্ম করার পরে কোন কাজটা পারফর্ম করছে, স্টেটমেন্ট এক্স এর কাজ পারফর্ম করছে। এটা গিয়ে এটা দিয়ে আবার এইদিকে চলে যাবে নাকি, ফ্লো লাইনের এটা ডিরেকশনটা বলেছিলাম, এটা কোন দিকে আসবে, নিচের দিকে আসবে। ঠিক আছে, আচ্ছা আর এটা যদি নো হয়, স্টেটমেন্ট কন্ডিশন
এনটা যদি ফলস হয়ে যায় কি কাজটা করছে স্টেটমেন্ট কোনটা, হ্যাঁ তাহলে ডিফল্টের কাজটা করছে, তাই তো? তাহলে মানে সব কন্ডিশন 1 2 3 4 এন এই সব কন্ডিশন ফলস যখন হবে তখন কি কাজটা করছে তোমার ডিফল্ট স্টেটমেন্টের কাজটা করছে। ডিফল্ট স্টেটমেন্ট, ডিফল্ট স্টেটমেন্টের কাজ এক্সিকিউট করার পরে কোন কাজটা পারফর্ম করবে, স্টেটমেন্ট এক্স এর কাজটা পারফর্ম করছে। স্টেটমেন্ট এক্স এর কাজ পারফর্ম করছে, ঠিক আছে? দিয়ে ডিফল্ট স্টেটমেন্টের কাজ পারফর্ম করার পরে কোনটা পারফর্ম করছে, স্টেটমেন্ট এক্স। মোয়ের মতো মনে হচ্ছে না অনেকটা, হ্যাঁ মই যেমন করে ওটা ধাপে ধাপে ধাপে, কি তাই তো নাকি? ওই জন্য এই স্টেটমেন্টটাকে এলস ইফ কি বলা হচ্ছে, ল্যাডার বলা হয় এটাকে, ঠিক আছে? দেখো একবার এটা, তাহলে এই ফ্লোচার্ট থেকে দেখা যাচ্ছে যে মানে ডিফল্ট স্টেটমেন্টের কাজগুলো কখন হবে, যদি অল দা কন্ডিশনস বিকামস ফলস, এনটা যে কন্ডিশন আছে সব কন্ডিশন যদি ফলস হয় তখন কোন কাজটা করবে, এই ডিফল্টের কাজ হবে, দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজটা পারফর্ম করবে। আচ্ছা এর একটা এক্সাম্পল দেখা যাক, এলস ইফ ল্যাডার। আচ্ছা প্রোগ্রামটা এভাবে আমি করছি যে ইফ মার্কস গ্রেটার দ্যান 79, আচ্ছা পরীক্ষার মার্কের ব্যাপারটা বলা হচ্ছে যে 79 থেকে বেশি যদি কেউ পায় তাহলে আমরা কি মার্ক বলি এটাকে, অনার্স মার্ক বা মানে লেটার মার্ক যাকে বলে, ঠিক আছে? তাহলে মার্কের কারোর একজনের ইনপুট দিলাম, মার্কটা যদি মানে 79 থেকে বেশি হয় তাহলে আমি প্রিন্ট টেপে লিখছি, প্রিন্ট টেপ the grade is honors, মানে লেটার মার্ক যাকে বলি আমরা, গ্রেড ইজ কি হচ্ছে অনার্স, ঠিক আছে? কন্ডিশন, আচ্ছা যদি এই কন্ডিশনটা, এটা কন্ডিশন 1 যদি ফলস হয় এপিলস ল্যাডারে, এলসিফ ল্যাডারে, তাহলে কন্ডিশন 1 ফলস হলে কন্ডিশন কি টেস্ট করবে, 2 টেস্ট করবে, যে ইফ মার্কস গ্রেটার দ্যান 59, মানে 59 থেকে বেশি মানে কি 69 ধরা হয় থাকে, সরি 60 ধরা হয়, তাহলে 60 পেলে ফার্স্ট ডিভিশন বলতো নাকি? তাহলে এটা আমি প্রিন্ট টেপে লিখছি, প্রিন্ট এফ the grade is বা গ্রেড অফ দ্য ক্যান্ডিডেট আর কি, গ্রেড ইজ ফার্স্ট ডিভিশন, ঠিক আছে? ফার্স্ট ডিভিশন। আচ্ছা এরপরে আমি কন্ডিশন, এটাও কন্ডিশন 1 ফলস, কন্ডিশন 2টাও ফলস, আমি আর একটা কন্ডিশন দিচ্ছি, আচ্ছা এলসিফ হবে এটা, সরি এটা এলসিফ হবে, এলসিফ এটা হচ্ছে মার্ক গ্রেটার দ্যান, সেকেন্ড ডিভিশন কত হয় বলো, 49, তাই তো? তাহলে মার্ক গ্রেটার দ্যান 49, এটা হলে কি হয়, এটা প্রিন্ট টেপ দিচ্ছি, প্রিন্ট টেপ দিয়ে লিখছি দা গ্রেড ইজ সেকেন্ড ডিভিশন, তো নাকি গ্রেড ইজ সেকেন্ড ডিভিশন,
সেকেন্ড ডিভিশন, ঠিক আছে। আচ্ছা, কন্ডিশন এটাও যদি ফলস হয় তাহলে আমি আর একটা কন্ডিশন দিচ্ছি, এলস ইফ দিয়ে লিখছি মার্ক গ্রেটার দ্যান 39, মানে পাস করেছে যাকে বলে কি, তাই তো? তাহলে যাকে থার্ড ডিভিশন বলে তো নাকি, প্রিন্ট এফ দিয়ে লিখছি, প্রিন্ট এফ দ্য গ্রেড ইজ থার্ড ডিভিশন। অ্যাকচুয়ালি সম্মান দেওয়ার জন্য থার্ড কথা বলে, কিন্তু পাস করেছে এটা বলে। সকলকে ডিভিশন করছি, তাই এটাকে ডিভিশন দিতে হবে। এটা কি ডিভিশন বলছে? থার্ড ডিভিশন, ঠিক আছে, সম্মান দিয়ে বলা হচ্ছে এটা থার্ড ডিভিশন, ঠিক আছে। আচ্ছা, কেউ যদি প্রথমে কন্ডিশনটা টেস্ট করলো, দেখো এটা হলো না, এটা ফলস হলো, তাহলে আবার এটা টেস্ট করবে, এটাও ফলস, মানে 59 থেকে বেশি না মার্কটা, তখন কন্ডিশন এই 3টা টেস্ট করবে। এটা হলো না, 49 থেকে বেশি না, তখন কন্ডিশন কি করবে? 4টা টেস্ট করবে। কন্ডিশন 4ও হোল্ড করলো না, তাহলে পাস করলো না, ওর তাই তো, ফেল করলো। তাহলে ডিফল্ট স্টেটমেন্ট এবার দিচ্ছি। ডিফল্টে কি? এলস, শুধু এলস থাকবে এটাতে। প্রথমটা ইফ, তারপরে যত থাকবে এলসিফ, লাস্টেরটা শুধু এলস থাকবে। তাহলে এলস দিয়ে আমি কি লিখছি, তোমার প্রিন্ট এফে লিখছি, প্রিন্ট এফ দিয়ে কত হবে, প্রিন্ট এফ দিয়ে দ্য গ্রেড ইজ ফেল, নাকি না কি লেখা আছে এখানে, গ্রেড ইজ ফেল দিয়ে এরপরে আরো অন্য কোনো কাজ থাকতে পারে, এটা এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আমি। দেখে না ভালো করে, কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3, কন্ডিশন 4। কন্ডিশন 1 যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্ট 1 এক্স, যাকে স্টেটমেন্ট 1 বলেছিলাম, এই কাজটা করবে। এই কাজটা কি লিখবে, যে গ্রেড ইজ অনার্স দিয়ে বাইরে চলে আসবে স্টেটমেন্ট এক্স, এর পরে স্টেটমেন্ট কি থাকবে, এক্স, মানে প্রোগ্রামের এরপরে যে কমান্ডটা থাকবে, যে স্টেটমেন্টটা থাকবে, সেই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আচ্ছা, কন্ডিশন 1 টেস্ট করলো, ফলস হলো, তাহলে কন্ডিশন 2 টেস্ট করবে। কন্ডিশন 2 যদি কি হয়, কন্ডিশন 2 যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্ট 2 এর কাজটা করবে, মানে কি লেখা উঠবে, আউটপুটে লিখবে ফার্স্ট ডিভিশন, গ্রেড ইজ ফার্স্ট ডিভিশন দিয়ে স্টেটমেন্ট এক্স এর পরে থাকবে। আচ্ছা, কন্ডিশন 1 ফলস, কন্ডিশন 2 ও ফলস, তারপরে কন্ডিশন 3 টেস্ট করবে। কন্ডিশন 3 যদি ট্রু হয় তাহলে কোন কাজটা এক্সিকিউট করবে, এইটা লেখা উঠবে, এই কাজটা স্টেটমেন্ট 3 যাকে বলছি, দ্য গ্রেড ইজ সেকেন্ড ডিভিশন দিয়ে এরপরে স্টেটমেন্ট এক্স বা অন্য যে কাজগুলো থাকবে পারফর্ম করবে। কন্ডিশন 1 ফলস হলো, কন্ডিশন 2 টেস্ট করলো, এটাও ফলস, কন্ডিশন 3 টেস্ট করলো, এটাও ফলস, তখন কন্ডিশন কি করবে, 4 টেস্ট করবে। কন্ডিশন 4টা যদি ট্রু হয় তাহলে এটা লেখা উঠবে, যা গ্রেড ইজ থার্ড ডিভিশন, ঠিক আছে। এইভাবে কন্ডিশন 1 ফলস হলো, তারপরে কন্ডিশন 2 টেস্ট করলো, এটাও ফলস, তারপরে কন্ডিশন 3 টেস্ট করবে, এটাও ফলস, কন্ডিশন 4 টেস্ট করবে, এটাও ফলস, তখন ডিফল্টের কাজটা করবে। এটা ডিফল্ট বলেছিলাম না, ডিফল্ট স্টেটমেন্ট, যে এলস, যেটা ডিফল্টে এটা এলস থাকে, এই কাজটা মানে ক্যান্ডিডেটটা কি হয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট 55 পায় কোন কন্ডিশনটাতে আসবে, এখানে দেখো প্রথমে এটা টেস্ট করছে কন্ডিশনটা 50, এটা 79 থেকে বেশি না, এই কন্ডিশন ফলস হলো, তাহলে কন্ডিশন 2 টেস্ট করবে, মার্কটা 59 থেকে বেশি না, এটাও ফলস, কন্ডিশন 3 টেস্ট করবে, পর কন্ডিশন, মইয়ের মতো, মানে মই দিয়ে যদি উঠো তাহলে কি স্কিপ করে উঠে না, একটা একটা করে ল্যাডার স্টেপ দিয়ে উঠো, তাই তো, তাহলে পর এইটা হবে, তারপরে এটা হবে, তারপর এটা টেস্ট করলো। আচ্ছা, মার্কটা এই কন্ডিশনকে 2 না, মানে স্যাটিসফাই করছে না, তাহলে এই ব্লকের কাজটা করবে, মানে কি লেখা হবে, গ্রেড ইজ সেকেন্ড ডিভিশন। বোঝা গেল? এই স্টেটমেন্টটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এলসিফ ল্যাডার বলা হচ্ছে। এইভাবে এলসিফ ল্যাডার এক্সিকিউট করবে। তাহলে আমি একবার সামারাইজ করছি এই জিনিসটা, যে প্রথমে শুরু করেছি ইফ স্টেটমেন্ট দিয়ে, এটাকে সিম্পল ইফ স্টেটমেন্টও বলে। ইফ স্টেটমেন্টে শুধু একটাই কন্ডিশন থাকবে, যদি ট্রু হয় তাহলে এই কাজ করবে, দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। যদি কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে এই কাজটা করবে না, ডাইরেক্ট স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। আর এলস, ইফ এলসে কিভাবে কাজ করছে, ইফ এলসটাতে এই কন্ডিশন থাকবে তো নাকি, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই কাজগুলো করবে, দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজ পারফর্ম করবে। আর কন্ডিশন এটা টেস্ট করলো, এটা ফলস হলো, এই কাজটা স্কিপ করবে, এটা পারফর্ম করবে না, এটা এক্সিকিউট করবে।
দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজটা করবে। এটা ইফ এলস হলো, ঠিক আছে। আর এটা হচ্ছে নেস্টেড ইফ এলস। তাহলে কন্ডিশন 1 টেস্ট করবে, যদি ট্রু হয় তাহলে কন্ডিশন 2 ও টেস্ট করবে, আর কন্ডিশন 2টাও যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 এর কাজ করবে, দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। কন্ডিশন 1 ট্রু হলো, কন্ডিশন 2 টেস্ট করবে, এটা ফলস হয়ে গেল, তাহলে এই ইফ এর এলস এর কাজটা করবে, স্টেটমেন্ট 2 দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। কন্ডিশন 1 ট্রু টেস্ট করলো, প্রথমে কন্ডিশন 1 ফলস হয়ে গেল, তাহলে কিন্তু আর এখানে ঢুকতে পারবে না, এই ফলস হলে এর এলস এর কাজটা করবে, তখন স্টেটমেন্ট 3 এক্সিট করবে, তারপরে স্টেটমেন্ট কোনটা, এক্স এর কাজটা করবে। আচ্ছা, যদি নেস্টেড এলসিফ ল্যাডার যেটা বলছি, এলসিফ ল্যাডারটা কিভাবে হচ্ছে, পরপর কন্ডিশন টেস্ট করবে, কিন্তু কন্ডিশন 1 প্রথমে টেস্ট করবে, যদি ট্রু হয় তাহলে এই কাজটা পারফর্ম করবে, দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। কন্ডিশন 1 টেস্ট করলো ফলস, কন্ডিশন 2 টেস্ট করবে, কন্ডিশন 2 যদি ফলস হয় কন্ডিশন 3 টেস্ট করবে, পরপর কন্ডিশন গুলো টেস্ট করবে, যত নম্বর কন্ডিশনটা ট্রু হবে তত নম্বর ব্লকের কাজগুলো পারফর্ম করবে, দিয়ে স্টেটমেন্ট এক্স এর কাজ করবে। তার ফ্লো চার্টও আমরা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে এর ফ্লো চার্ট। আচ্ছা, এখন কোনো কন্ডিশন যদি এ হয় তোমার, যদি একটা ইন্টিজারকে টেস্ট করতে বলে, ইন্টিজারটা ইভেন না অড, কিভাবে টেস্ট করি আমরা, প্রথমে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করে যদি রিমাইন্ডার 0 হয় তাহলে কি হবে, ইভেন, আর রিমাইন্ডার যদি কি হয় 1 হয় তাহলে সেটা কি হবে, অড হবে। তাহলে ইভেন না অড এটা টেস্ট করার জন্য স্টেপ গুলো কি হচ্ছে, ফার্স্ট স্টেপে যে ইন্টিজারকে টেস্ট করব, যাকে এন বলছি আমি, এন এর ইনপুট লাগবে, তারপরে 2 দিয়ে ভাগ করে রিমাইন্ডার আর ক্যালকুলেট করব, দিয়ে কন্ডিশন দেখব যে আর গ্রেটার দ্যান 0 হচ্ছে, মানে আর ইকুয়াল টু 0 হচ্ছে না আর নট ইকুয়াল টু 0 হচ্ছে। ব্রাঞ্চিং আসছে, তাহলে ব্রাঞ্চিং হলে ইফ আসবে, সেটা ইফ ইউজ করতে পারি, ইফ এলস ইউজ করতে পারি। আচ্ছা, এখানে যেমন এই প্রোগ্রামটা দেখো, ভেরি সিম্পল প্রোগ্রাম। এখানে কি করা হয়েছে, প্রথমে প্রিন্ট এন্টার দিচ্ছি, এগুলো তো থাকবে পার্ট, এগুলো বলেছিলাম। প্রথমে কি করা হচ্ছে, প্রিন্ট এন্টার দা নাম্বার, যে নাম্বারটা টেস্ট করবো ইভেন না অড, সেই নাম্বারটাকে কি করা হচ্ছে, হ্যাঁ ইনপুট নিলাম, আর এই প্রিন্টএফটা ইনপুট হিসেবে কাজ করছে, তাই তো। তাহলে এটা সঙ্গে সঙ্গে কি আসবে, এন যাকে স্ক্যান করছি সেটা ইন্টিজার না মানে নন ইন্টিজার, ফ্লোটিং ইন্টিজার, ওই যে এন কে দেখো ডিক্লেয়ার করেছি কোথায়, ইন্টিজারে ডিক্লেয়ার করেছি। আচ্ছা, তারপরে রিমাইন্ডার ক্যালকুলেট করছি, আমরা মডিউলার ডিভিশন বলেছিলাম তো নাকি, মডিউলার ডিভিশনটা কিভাবে কাজ করে বলেছিলাম, মডিউলার ডিভিশনটা, মডিউলার ডিভিশন মানে এই পার্সেন্ট যেটাকে বলেছিলাম, কিভাবে কাজ করে এটা, যদি ফর 15% 2 করি তাহলে কি হবে, মডিউলার ডিভিশন, এটাকে 2 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা লিখবে, তাহলে কত হবে, এর মানটা 1 হবে, ঠিক আছে। এখানে সেটা ইউজ করেছি, এখানে এটা ইউজ করেছি, এই যে রিমাইন্ডার ক্যালকুলেট করো, মডিউলার, এই যে ইন্টিজারটাকে টেস্ট করি তাকে 2 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা ক্যালকুলেট করলাম, ঠিক আছে। এবার কন্ডিশন দিলাম এর মধ্যে, ইফ আর ইকুয়াল টু 0, এই যে একদিন বলেছিলাম না যে ইকুয়াল টুটা কিভাবে লিখি আমরা, এই ইকুয়ালিটিটাকে কিভাবে লিখি বলেছিলাম না, ডবল ইকুয়াল দিয়ে, এই ডবল ইকুয়ালটা এটা হচ্ছে কম্পেয়ার করবে, রিলেশনাল এটা, ঠিক আছে। এটাকে বলেছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এটা কি হয়েছিল, রিলেশন অপারেটর। তাহলে এখানে এটাই দিয়েছি যে
ইফ আর ইকুয়াল টু 0, কন্ডিশন এটা। ইফ স্টেটমেন্টের কাজটা দেখো, কন্ডিশনটা টেস্ট করছে, তাই তো? যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে ট্রু ব্লকের কাজ করবে, আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে ফলস এলস এর কাজগুলো করবে। তাহলে দেখো যদি ট্রু হয় তাহলে কি লিখবে, দ্য নাম্বার ইজ ইভেন। কন্ডিশন টেস্ট করলো, কন্ডিশনটা ফলস হলো, তাহলে ইফ এর যে এলস আছে ফলস ব্লকের কাজটা করবে, তাহলে প্রিন্টএফ দিয়ে দ্য নাম্বার ইজ কি হবে, অড। তা এটাকে যখন এক্সিকিউট করা হবে, কম্পাইল করলাম, দেখো কোনো এরর নাই, কোনো ওয়ার্নিংও নাই, ঠিক আছে। আর আগেও বলেছিলাম যে যত আসবে তোমার প্রোগ্রামে, যত ভেরিয়েবল আসবে, কি কি ভেরিয়েবল আসছে এখানে, এন আর আর। এন যেহেতু ইন্টিজার, তাকে 2 দিয়ে ভাগ করছি, দিয়ে রিমাইন্ডার খুঁজছি, তাহলে রিমাইন্ডারও ইন্টিজার হবে। এই ইন্টিজারটাকে যেন আর কে কোথায় ডিক্লেয়ার করেছি, ইন্টিজারে ডিক্লেয়ার করা আছে। আচ্ছা, এটা কম্পাইল করে দেখছি, রান করছি। একটা চাইছে কি ইনপুট এন্টার দ্য নাম্বার, তো নাম্বারটা আমি ইনপুট দিলাম এরকম 15 ইনপুট দিলাম, ঠিক আছে। তাহলে এন্টার দিলে এখানে ব্লিঙ্ক করছে, মানে এন্টার দিব এখানে, তাহলে এন্টার দিলে কি হবে, না নাম্বার ইজ কি হয়ে গেল, অড। আচ্ছা, আর একটা আমি এর যদি আমি 16 দিচ্ছি বা 200 দিচ্ছি, কি আউটপুট দেওয়া উচিত এখানে, ইভেন, ঠিক আছে। দ্য নাম্বার ইজ কি হয়েছে, ইভেন। তাহলে এটা হচ্ছে তোমার টেস্টিং অফ এ নাম্বার whether it is even or odd। আচ্ছা, এখন একটা মানে লিপ ইয়ার হবে, এটা কি করে টেস্ট করা হয় কেউ বলো তো? হ্যাঁ, 4 দিয়ে ভাগ করে, বলো কেউ বলো, লিপ ইয়ার হবে কিনা কিভাবে টেস্ট করি আমরা? হ্যাঁ, 4 দিয়ে ভাগ করলে কি হয়, যদি ভাগ যায় নাকি, রিমাইন্ডার 0 যদি হয় তাহলে কি হবে, 1900 যেটা ইয়ার, তখন কি দিয়ে ভাগ করতে হবে, 400 দিয়ে ভাগ করতে হবে। মানে অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে যে কোনো যদি সেটা 4 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, কিন্তু 400 দিয়ে ভাগ না যায়, তাহলে সেটা লিপ ইয়ার হয়ে যাবে। কি 2012 সাল, এটা কি হবে, 4 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 400 দিয়ে ভাগ যাচ্ছে না, কি হবে এটা, লিপ ইয়ার। অ্যাকচুয়ালি 400 দিয়ে ভাগ গেলে কি করি আমরা এটাকে, মানে শেষে দুটো শূন্য থাকলে কত দিয়ে ভাগ করতে হয়, 400 দিয়ে, ওই জন্য 1900 সাল এটা কি হতে পারবে না, লিপ ইয়ার হতে পারবে না। যদি 1800 সাল বলি, 1800 এর পরে দুটো শূন্য আছে, তাহলে সেটাকে 400 দিয়ে, 4 দিয়ে তো ভাগ যাচ্ছেই, আর 400 দিয়ে কি যাচ্ছে এটা, কি তাই 400 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি হবে, হ্যাঁ 400, 1800 থেকে 400 দিয়ে কি করে ভাগ যায়। অ্যাকচুয়ালি তাহলে লিপ ইয়ার টেস্ট করার নিয়মটা কি হলো, লিপ ইয়ার টেস্ট করার নিয়ম হচ্ছে যে 4 দিয়ে যদি ভাগ যায় আর 400 দিয়ে ভাগ যদি না যায়, তাহলে সেটা লিপ ইয়ার হবে, ঠিক আছে। উল্টো হলো নাকি, হ্যাঁ 400 দিয়ে ভাগ হলে লিপ ইয়ার হবে, তাহলে 2012টা, না 2012টা বলো, 400 দিয়ে ভাগ যাচ্ছে, 2020টা লিপ ইয়ার হবে কি হবে না, না না অ্যাকচুয়ালি তোমরাও পড়েছো, এটা জিওগ্রাফিতে পড়েছো বা অন্য সাবজেক্টে পড়েছো, যে যদি শেষে দুটো শূন্য থাকে তাহলে 4 দিয়ে ভাগ করতে হয় না, তাকে 400 দিয়ে ভাগ করতে হয়, আর 400 দিয়ে যদি ভাগ চলে যায় তখন সেটা কি হবে না, লিপ ইয়ার হবে না কিন্তু, হ্যাঁ। কি বলো, কেউ বলো, একজন একজন বলো তোমাদের মধ্যে, লিপ ইয়ার কিভাবে টেস্ট করা হয় কেউ বলো, হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে 1800 সাল এটা লিপ ইয়ার হবে না, হবে না, এটা আমার প্রশ্ন, হ্যাঁ। কেন, 4 দিয়ে তো ভাগ যাচ্ছে, এটা 4 দিয়ে ভাগ যাবে কিন্তু কি যাবে না, 400 দিয়ে ভাগ যাবে না, তাই তো নাকি। আর যদি মানে 4 দিয়ে ভাগ যায় আর 400 দিয়েও ভাগ যায়, কি হবে তাহলে, হ্যাঁ। এই ভাই ভালো করে বুঝে নাও এটা, হ্যাঁ। অ্যাকচুয়ালি লিপ ইয়ারের ক্যালকুলেশন আছে, আমি পরে যদি ক্লাস পাই একটা বুঝিয়ে দিব, কারণ এটা অনেক সময় কম্পিটিশন পরীক্ষাতে কাজে লাগে। লিপ ইয়ারে 4 বছর পর পর কেন একদিন যোগ করা হয়, আবার 400 বছর পর পর একদিন কেন বাদ দিয়ে দেয়, যোগ করা হয় না কেন ফেব্রুয়ারি মাসে, 4 বছর পর পর কি হয়,
একদিন যোগ হবে, কিন্তু 400 বছর যখন হয়ে যাবে তখন একদিন যোগ হয় না। এটা কেন অ্যাডজাস্ট করা হয় তার একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, আমি পরে যখন পাবো তখন এটাকে ভালো করে ডিসকাস করবো। আপাতত মনে রাখবো যে 4 দিয়ে ভাগ যদি যায় আর 400 দিয়ে ভাগ যদি না যায় তাহলে কি হবে, আর 400 দিয়ে যদি ভাগ যায় তাহলে কি হয়ে যাবে, শুধু 400 দিয়ে ভাগ যাচ্ছে, শুধু 400 দিয়ে যদি ভাগ যায় তাহলে লিপিয়ার হবে না? হবে না? হবে না, ঠিক আছে। যেমন 1800 সাল, 1800 সাল লিপিয়ার কি লিপিয়ার নয়, আমার এটা প্রশ্ন। উত্তরটা হচ্ছে কি, যে এটাকে 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, আর 400 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকে যাচ্ছে না, তাহলে কি হবে, এটা লিপিয়ার হবে। আচ্ছা 2000 সালটাকে যদি আমি ধরি, 400 দিয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে যাচ্ছে, 400 দিয়ে ভাগছে, তাহলে এটা কি হবে না? তাহলে তাহলে 4 অ্যাকচুয়ালি যদি আমরা বোঝানোর সুবিধার জন্য এটা বলে থাকি যে শেষে যদি দুটো শূন্য থাকে তাহলে 400 দিয়ে ভাগ যেতে হবে এটাকে, ঠিক আছে। শেষে দুটো শূন্য থাকলে কত দিয়ে ভাগ যেতে হবে? 400 দিয়ে, ঠিক আছে। আর 400 দিয়ে ভাগ গেলে সেটা কি হয়ে যাবে? লিপিয়ার। আচ্ছা এইখানে যেমন দেখো, তাই তো নাকি? আচ্ছা বলো তাহলে, একজন বলো, একজন দাঁড়িয়ে বলো এবার লিপিয়ারটা কিভাবে টেস্ট করা হবে, কে বলো, লজিকটা বলো, শুধু কি দিয়ে ভাগ করতে হবে আর কি করতে হবে। হ্যাঁ আমি একটু ভুল বললাম এখানে, যে 2000 সালটা, 2000 সালটা কি হবে? হ্যাঁ লিপিয়ার হবে, হ্যাঁ, কিন্তু 1800 সাল এটা কি হবে না? লিপিয়ার হবে না। 2000 সালটা কেন লিপিয়ার হবে? কত দিয়ে ভাগ যাচ্ছে? 400 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। আর 1800 সালটা কি হবে? তাই তো, লজিকটা কি হলো তাহলে? যদি 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ, কিন্তু 400 দিয়ে যদি ভাগ না যায় তাহলে সেটা কি হয়ে যাবে? লিপিয়ার হবে। ভালো, হ্যাঁ, 4 দিয়ে ভাগ গেল আর 400 দিয়ে ভাগ গেল না, আমি বলছি 4 দিয়ে ভাগ গেল কিন্তু 400 দিয়ে ভাগ গেল না। 400 দিয়ে ভাগ গেল কথাটা বলছি না, ভালো করে দেখো, 400 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে সেটা কি হবে? বোঝা গেল? যেমন 2012 সালটা 4 দিয়ে ভাগ যায় কিন্তু কি 400 দিয়ে ভাগ যায় না, এটা কি হয়ে যাবে? লিপিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যদি তোমার 1800 সালটা কনসিডার করি, এটা কত দিয়ে ভাগ যায়? 4 দিয়ে ভাগ যায়, আর 400 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে। কি এলোমেলো হয়ে গেল নাকি? হ্যাঁ? আচ্ছা তাহলে তোমরাই বলো, একজন দাঁড়িয়ে, কেউ দাঁড়িয়ে বলো, কেউ। এলোমেলো তো করেছি আমি, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের কাছ থেকে চাইছি, বলো এবার কি। এটা তো মাধ্যমিকে পড়েছিল মনে হয়, লিপিয়ারের ব্যাপারটা, জিওগ্রাফিতে একটা থাকতো না? কেউ বলো একটু দেখি, আমি তো এলোমেলো করিয়েছি, এটা তো ইচ্ছা করে করেছি, বলো কি। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। কোনো সালকে যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে ওইটা লিপিয়ার হবে, কিন্তু যদি ওই সালটার শেষে দুটো শূন্য থাকে তাহলে ওইটা 4 দিয়ে না, ওইটা 400 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ আর তাহলে 400 দিয়ে যদি ভাগ মিলে যায় তাহলে ওইটা লিপিয়ার হবে। হ্যাঁ ঠিকই বলেছো এটা তুমি, এইটাই তো লজিক, ঠিক আছে। ঠিক আছে, এবার বসো, আমি এবার বলছি যে কোনো বছরকে 4 দিয়ে ভাগ গেল আর 400 দিয়ে ভাগ গেল না, কি হবে? হবে তো নাকি? ঠিক আছে। আর যদি 1800 সালটা আমি ভাবি, 1800 সালটা লিপিয়ার হবে কি হবে না, এটা কি উত্তর হবে তাহলে? কেন হবে না? নিয়মটা হচ্ছে যে দুটো শূন্য শেষে যদি থাকে তাহলে সেটা কত দিয়ে ভাগ যাবে? 400 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে কি হবে, সেটা লিপিয়ার হবে। যেমন 1800 সাল লিপিয়ার নয়, কিন্তু 2000 সাল লিপিয়ার। কেন? 2000 সালের শেষে দুটো শূন্য আছে, দুটো শূন্য থাকলে 400 দিয়ে ভাগ করবো এটাকে, আর 400 দিয়ে ভাগ যদি যায় তাহলে সেটা কি হবে? লিপিয়ার। তাহলে 400 দিয়ে ভাগ যাচ্ছে তো, 2000কে যদি ভাগ করি আমরা, 2000কে 400 দিয়ে যদি ভাগ করি, 2000কে 400 দিয়ে ভাগ করি, কি 4 দিয়ে ভাগ যাচ্ছে তো নাকি, তাহলে সেটা কি হয়ে যাবে? কিন্তু 1800 সাল, 1800 সাল এটা 4 দিয়ে ভাগ যায় কিন্তু তবুও লিপিয়ার নয়, কেন? এটা 400 দিয়ে ভাগ যাচ্ছে না। আর এরপরে আমি যখন মানে কম্পিটিশনের ক্লাস নেব পরে যদি পাই, তখন
এই কেন হয় এর একটা ম্যাথামেটিক্যাল কারণ আছে। হ্যাঁ, সেই কারণটা শুরু হয় যে আমরা একদিন সমান কত ধরি, একদিন সমান 24 ঘন্টা, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবী পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে টাইম লাগে 23 ঘন্টা 46 মিনিট 46 সেকেন্ড লাগে, 46 বা 47 বলে, ঠিক আছে, 46 মিনিট 47 সেকেন্ড টাইম লাগে। কত লাগছে? 23 ঘন্টা 46 মিনিট 47 সেকেন্ড। তাহলে এটাকে তো আমরা 24 ধরে নিচ্ছি, ঠিক আছে। একদিনে কত ধরছি এটাকে? একদিনে কত সেকেন্ড বেশি ধরা হলো? এইভাবে 4 বছর যদি গুণ করি, দিন দিন করে 4 বছর যদি করি, কি কত? একটা দিন তো নাকি? তাহলে এইখান থেকে শুরু হয় ব্যাপারটা, এখান থেকে শুরু হয়। তারপরে 400 বছরে কেন যোগ করতে হয় না, যদি 400 দিয়ে ভাগ যায়, মানে শেষে দুটো শূন্য যদি থাকে 400 দিয়ে যদি ভাগ না যায়, কেন যোগ করতে হয় না, এইখান থেকে কারণ আছে এটা, ঠিক আছে। যাই হোক, এটা পরে আমরা ডিসকাস করব। তাহলে লজিকটা তাহলে ফাইনালি বলছি, হ্যাঁ, লজিকটা হচ্ছে যে যদি 4 দিয়ে ভাগ যায় কিন্তু 400 দিয়ে ভাগ না যায়, তাহলে সেটা কি হবে? লিপ ইয়ার। অথবা শুধু 400 দিয়ে যদি ভাগ যায়, তাহলে সেটা কি হবে? কি ব্রাঞ্চিংটা কি করছি, যে যদি কি হয়, ইয়ারটাকে আমি এন দিয়ে ডিনোট করছি, হ্যাঁ, এই ইয়ারটাকে যদি কত দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, মানে এই রিমাইন্ডারটা যদি কত হয়, 0 হয়, এই দুটো এই রিমাইন্ডারটা যদি 0 হয়, ইয়ারটাকে 4 দিয়ে ভাগ করলাম, ভাগফল কত হলো? 0, মানে 4 দিয়ে ভাগ গেল, ঠিক আছে। আর তার সঙ্গে যদি ইয়ারটাকে 400 দিয়ে ভাগ করছি, কিন্তু সেটা কি হচ্ছে না, নট ইকুয়াল টু 0 হচ্ছে, ঠিক আছে, নট ইকুয়াল টু 0। বলো এটা হলে কি হবে? 4 দিয়ে ভাগ গেল, ঠিক আছে, কিন্তু কত দিয়ে ভাগ গেল না? 400 দিয়ে ভাগ গেল না। তাহলে ইয়ারটা কি হয়ে গেল? লিপ ইয়ার। এই ইয়ারটা হয়ে গেল লিপ ইয়ার, ঠিক আছে। আচ্ছা, যদি অথবা এটা যদি না হয়, অথবা যদি এরকম হয়, শুধু ইয়ারটাকে 400 দিয়ে ভাগ গেল, কি হবে? লিপ ইয়ার হবে, কি তাই তো নাকি? যদি এইটা হয় তাহলেও লিপার হবে, অথবা এটা হয় তাহলেও কি হবে? তার লজিকটা আমাদের ইফের মধ্যে এই কন্ডিশনটা থাকলো যে দিস ইকুয়াল টু 0 এন্ড দিস নট ইকুয়াল টু 0, অথবা দিস ইকুয়াল টু, এটা সমান কত? 0, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি দেখাচ্ছি, দেখো এখানে দেখো একটা ইনপুট, দেখো এখানে কি দিয়েছি। প্রথমে এন্টার দা ইয়ার, সেই ইয়ারটাকে এ দিয়ে আমি এ ভেরিয়েবল দিয়ে ডিনোট করেছি, এটাকে স্ক্যান করে নিল, মানে যে ইনপুটটা দিলাম, যে ইয়ারটা দিলাম, সেটাকে এ ভেরিয়েবল দিয়ে এটাকে মেমোরাইজ করে রাখলো কম্পাইলার দিয়ে। এখানে এই লজিকটা এটাই দিয়েছি, দেখো একে 4 দিয়ে ভাগ করলে 0 হয়েছে, কিন্তু একে কত দিয়ে, হ্যাঁ সরি 100, এটা ভুল বললাম, 100 দিয়ে, 100 দিয়ে ভাগ করে কত হচ্ছে না, এটা 100 হবে, ভুল বলেছে এটা। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এটা কত? এটা 100 হবে, এটা 100, সরি এটা 100 হবে, ঠিক আছে। কত হচ্ছে তাহলে? যদি 100 দিয়ে ভাগ না যায় তাহলে কত হবে? লিপ ইয়ার। এখানে দেখো লজিক্যাল অপারেটর বলেছিল না, কি এটা? অর। এইটা যদি হয় তাহলে লিপ ইয়ার হবে, অথবা কত দিয়ে ভাগ যায়? 400 দিয়ে ভাগ যায়, তাহলে কি হবে? এটা লিপ ইয়ার হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে লিখছি দা পার্সেন্ট দিয়ে, দা ইয়ার ইজ কি? লিপ ইয়ার, এলস দা ইয়ার কি হবে না? লিপ ইয়ার হবে না, তাই তো। অ্যাকচুয়ালি এখানে কি বলছি আমি, এটা একটু ভুল বলেছি, এটা 100 হবে, এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 100 দিয়ে ভাগ যাচ্ছে না। অ্যাকচুয়ালি 100 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা কি বলতে যাচ্ছে, যে শেষে দুটো শূন্য নেই, কি তাই তো। আমরা তো লিপ ইয়ার এভাবে টেস্ট করি, যে 4 দিয়ে যদি ভাগ, যদি শেষে শূন্য, দুটো শূন্য না থাকে, তাহলে 4 দিয়ে ভাগ করি, ভাগ গেলে সেটা কি হয়ে যায়? লিপ ইয়ার। ওই জন্য এটাই অ্যাকচুয়ালি, যে একে 100 দিয়ে ভাগ করে, ইয়ারটাকে 100 দিয়ে ভাগ করে 0 হয়নি, মানে 100 দিয়ে ভাগ যায়নি, মানে শেষে দুটো শূন্য নেই, দুটো শূন্য যদি না থাকে তাহলে সেটাকে কত দিয়ে ভাগ যেতে হবে? 4 দিয়ে, সেটা কি হয়ে যাবে? লিপ ইয়ার হয়ে যাবে। এটা হলো না, অথবা এটা দিয়েছি, যদি 400 দিয়ে ভাগ যায় সেটা কি হবে বললাম? লিপ ইয়ার হবে। তার এই লজিকটাকে আমরা যে লজিকটাকে ইউজ করে থাকি, সেটাকে সিতে এটাকে কনভার্ট করেছি, যে যদি শেষে দুটো শূন্য থাকে তাহলে কি হবে? 4 দিয়ে, 400 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে না। আর যে শেষে যদি শূন্য দুটো না থাকে তখন কি দিয়ে ভাগ করতে হয়? 4 দিয়ে। এটাই টেস্ট করেছি, যে 4 দিয়ে ভাগ করছি, আর এখানে এটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, এটা বলতে চাইছে যে শেষে ইয়ারটার শেষে কি নেই? দুটো
শূন্য নেই। আর দুটো শূন্য যদি না থাকে তখন কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। অথবা এইটা হলে লিপিয়ার হবে, অথবা যদি কি হয় 400 দিয়ে ভাগ যায় তাহলে কি হবে? এটা লিপিয়ার হবে। হয়েছে? তাহলে এখানে আমি কম্পাইল করে দেখাচ্ছি। একটা ইয়ার বলো, তোমরা যে কোনো একটা ইয়ার বলো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা 1800, আচ্ছা 1800 দিচ্ছি। 18, আর সবগুলো টেস্ট করে দেখাচ্ছি। 1800 এটা আমাদের এ অনুযায়ী এটা লিপিয়ার হবে না? হবে না? শেষে দুটো শূন্য আছে মানে 400 দিয়ে ভাগ যেতে হবে, 400 দিয়ে ভাগ যায় না এটা, তাহলে এটা লিপিয়ার হবে না। ঠিক আছে, তা আমি এখানে এন্টার দিচ্ছি, ইজ নট এ কি লিপিয়ার। ঠিক আছে, আচ্ছা আর একটা ইনপুট দিচ্ছি, সব কেসগুলোকে দেখাচ্ছি। হ্যাঁ, সব কেসগুলোকে দেখাচ্ছি। আর শেষে শেষে যদি শূন্য না থাকে, দুটো শূন্য না থাকে, মানে 100 দিয়ে ভাগ যদি না যায়, তাহলে কত দিয়ে ভাগ যেতে হবে? 4 দিয়ে। এমন একটা ইয়ার বলো, 2000, আচ্ছা 2024 দিচ্ছি, 2024, 2024। হ্যাঁ, এটা দেখো 4 দিয়ে ভাগ যায় কিন্তু কি যায় না? 100 দিয়ে ভাগ যায় না, মানে শেষে দুটো শূন্য আছে কি? শেষে দুটো শূন্য, ইয়ারের শেষ দুটো ডিজিট যদি শূন্য না থাকে তাহলে সেটাকে শুধু কত দিয়ে ভাগ যেতে হয়? 4 দিয়ে। তাহলে এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা অবশ্যই কি হবে? লিপিয়ার হবে। এই এন্টার দিলাম, এটা কি হচ্ছে? ইজ এ লিপিয়ার। ঠিক আছে, আচ্ছা তারপরে তাহলে এই ইয়ারটা 2000 সালটা কি হওয়া উচিত? 2000 সালের শেষে দুটো ডিজিট কি আছে? শূন্য আছে, মানে ইউনিট প্লেস আর ডেসিমেল, একক দশক যেটাকে বলছি, শেষ দুটো বলতে একক দশককে বোঝানো হচ্ছে, ইউনিট আর ডেসিমেল প্লেসটাকে। তাহলে আমি এখানে কত দিচ্ছি? ধরো কত দিচ্ছি? 2000। এর শেষে তো দুটো শূন্য আছে, তাই তো? তাহলে 400 দিয়ে ভাগ যেতে হবে এটাকে, তাহলে লিপিয়ার হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে তাহলে? এটাই যে লিপিয়ার। বোঝা যাচ্ছে? আচ্ছা আমি এইখানে একটা হিন্টস দিয়ে রাখছি, মানে এখানে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে বিশাল। আমরা যেটা জানি, প্রোগ্রামটাও কিন্তু ওইভাবে করেছি, আমি বলে দিচ্ছি যে 3600 সাল এটা কি লিপিয়ার হবে? 3600 সালের শেষে দুটো শূন্য আছে, 400 দিয়ে ভাগ যাচ্ছে, লিপিয়ার হওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু লিপিয়ার হবে না। 4 বছর বছর পর কি হবে? এক যোগ হবে, 400 বছর পরে এক যোগ হবে না, তারপরে 3600 বছর পরে আবার এক যোগ হবে। 2000 মানে 3600 সাল, যেটা 3600 সাল, সেই সালটা অ্যাকচুয়ালি কত দিয়ে ভাগ যাচ্ছে? 400 দিয়ে ভাগ যাচ্ছে, তো সেখানে কোনো কি হবে না, আবার যোগ হবে না। 3600 সাল এটা কি হবে না, এর একটা মানে ক্যালকুলেশন আছে। ঠিক আছে, 3600 সাল, কিন্তু আমি এই প্রোগ্রামটা এখানে করিনি, প্রোগ্রামটাতে এই প্রোগ্রামটাতে 3600 সালটা কি দেবে, কারণ আমরা 36 সাল পর্যন্ত থাকবো কিনা কেউ সন্দেহ আছে, ওই জন্য প্রোগ্রামটা করিনি আমি। হ্যাঁ, ঠিক আছে, এখানে আচ্ছা দেখাচ্ছি এখানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এখানে যদি 3600 দিই, 36 প্রোগ্রামটা অনুযায়ী সত্যি, আচ্ছা 3600 সাল, দেখো এখানে দেখো 3600 সালের শেষে দুটো শূন্য আছে, তাই তো? তাহলে 400 দিয়ে ভাগ করতে হবে, 400 দিয়ে ভাগ করলে কি হবে? লিপিয়ার হবে। এখানেও তাই করেছি, প্রোগ্রামটা লিপিয়ার হওয়া উচিত আর কি, কিন্তু এখানেও লিপিয়ার দেখাবে, এখানেও লিপিয়ার দেখাবে। হ্যাঁ, এটা লিপিয়ার, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী এটা কিন্তু লিপিয়ার হয় না। 4 বছর বছর নিয়মটা হচ্ছে 4 বছর পর পর এক যোগ হবে, 400 বছরে কি হবে না, 400 বছর পরে 400 দিয়ে যদি ভাগ যায় তখন আবার কি হবে? সেটা লিপিয়ার হবে, এক হবে। ঠিক আছে, এইভাবে পর পর 3600 বছর আসবে। যাক, এর একটা ক্যালকুলেশন আছে, এটা পরে ডিসকাস করবো। ঠিক আছে, আচ্ছা আর একটা ছোট প্রোগ্রাম আছে, আর একটা ছোট প্রোগ্রাম আছে।
আচ্ছা এই প্রোগ্রামটা দেখো ম্যাক্সিমাম বিটুইন তিনটে নাম্বার দেওয়া আছে, সেই তিনটে নাম্বারের মধ্যে সব থেকে বড় কে এটা খুঁজে বের করবো। এখানে আমরা এলসিপ ল্যাডার ইউজ করেছি, ঠিক আছে। এলসিপ ল্যাডারটা আচ্ছা তিনটে নাম্বার যদি এইরকম হয়, দেখো এ যদি এইরকম নিই যে এ বি আর সি তিনটে যদি রিয়েল নাম্বার নিই, তিনটের মধ্যে ম্যাক্সিমাম কি হয়, অনেকভাবে ম্যাক্সিমাম পরে আমরা যখন আরো ফাংশন শিখবো ওই ম্যাক্সিমাম বের করার অনেক নিয়ম আছে, অনেক প্রোগ্রাম অনেকভাবে লজিক্যালি করা যায়, মানে তার সি প্রোগ্রামে বিভিন্ন কমান্ডো পাবো। তা আমি যদি এইরকম হয় এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, তাহলে কে তিনটের মধ্যে বড় হলো? এ হলো। যদি বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, কোনটা বড় হবে? যদি এই সি গ্রেটার দেন এ অ্যান্ড সি গ্রেটার দেন কি হয়? বি, কোনটা বড় হবে? সিটা হবে। তাহলে এটা আমি ইফ দিলাম, এটা এলস ইফ দিলাম, ঠিক আছে, আর শুধু এটা এলস দেব। দেখো এখানে প্রোগ্রামটা দেখো কিভাবে হয়েছে। এই যে প্রোগ্রামটা দেখো এখানে, এটা দেখো ইফ এলসিপ ল্যাডার ইউজ করেছি, এ গ্রেটার দেন বি অ্যান্ড, এটা অ্যান্ড তো নাকি লজিক্যাল অ্যান্ড বি এ গ্রেটার দেন সি, তাহলে কোনটা বড় হবে? এখানে লিখেছি প্রিন্টএফ দিয়ে পার্সেন্টে, মানে কাকে প্রিন্ট করছি এখানে? এ কে। এ ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামং দেম, তার ওইগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? এ। আচ্ছা কন্ডিশন এ কন্ডিশন 1, এটা কন্ডিশন 1 এলসিপ ল্যাডারে কিভাবে কাজ হয়? কন্ডিশন 1 টেস্ট করবে, ট্রু হলে স্টেটমেন্ট 1 এর কাজ করবে, যদি এটা ফলস হয় তাহলে কন্ডিশন 2 তে চলে যাবে। এই যে কন্ডিশন 2 এটা বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, কোনটা বড় হবে? বি গ্রেটার দেন, তাই তো? তাহলে বিটাকে প্রিন্ট করছে, দেখো এখানে পার্সেন্ট এফ দিয়ে, পার্সেন্ট এফ মানে কাকে এটা প্রিন্ট করছে? বি কে প্রিন্ট করলো। আর এলস মানে এই দুটোই যদি না হয়, ডিফল্ট চলে আসলো, এটা ডিফল্ট, মানে এইটাও যদি না হয়, এটা না হলে এ বড় হবে না, এটা যদি না হয় তাহলে বি ম্যাক্সিমাম হবে না, তাহলে এও ম্যাক্সিমাম নয় বিও ম্যাক্সিমাম, তাহলে কোনটা হবে ম্যাক্সিমাম? ওই যে ডিফল্ট করে দিয়েছি, ডিফল্ট দিয়ে কি দিয়েছি? ম্যাক্সিমাম এবং দেম কোনটাকে প্রিন্ট করছি? সেটাকে প্রিন্ট করছি। এর এক্সিকিউশনটা দেখো, যে কোনো তিনটে রিয়াল, এখানে যে নাম্বার গুলো বলছি সেই রিয়াল নাম্বার গুলো যে কোনো রিয়াল নাম্বার, ইন্টিজার হতে পারে, প্লটিং হতে পারে। আমি ইন্টিজার দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ 5, 3 আর 9, কে বড় হওয়া উচিত? এটা 9 বড় হওয়া উচিত, ঠিক আছে। তাহলে আমি এন্টার দিলাম, 9 ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামং দেম। কিভাবে লজিক্যালি এটা কিভাবে কাজ করলো? কি কি ইনপুট দিয়েছিলাম? তাহলে 9 মানে কোনটাকে ইনপুট দিল এখানে? সিটাকে, তাই তো নাকি? এই যে সিটাকে, এটা মানে প্রথম কন্ডিশন 1 ফলস হয়েছে, কন্ডিশন 2 ফলস হয়েছে, দিয়ে কোন কন্ডিশনটা? এলস, ডিফল্টেড কাজটা করছে। আচ্ছা যদি এরকম থাকে যে সাপোজ 1.5 আর 5.2, ঠিক আছে, আর আরেকটা দিচ্ছি আমি 2.3, সব ফ্লটিং দিয়েছি তো নাকি? কোনটা বড় হবে এদের মধ্যে? বিটা। বি বড় হওয়া মানে কোন কন্ডিশনটা? কন্ডিশন 2টা ট্রু হয়েছে, তাহলে বিটাকে প্রিন্ট করবে। এখানে দেখো 5.2টা কি হয়ে গেছে? ম্যাক্সিমাম। বোঝা যাচ্ছে? তাহলে ইফ এলস আজকে আমরা শিখলাম কি? ইফ সিম্পল ইফ স্টেটমেন্ট, এলস ইফ মানে বা ইফ এলস স্টেটমেন্ট, নেস্টেড ইফ এলস, আর এলস ইফ ল্যাডার। ঠিক আছে, থাক আজকে।